আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী। আজ 17ই আগস্ট 2020 থ্যাংক ইউ নার্স প্রোগ্রামের আজকে 15তম পর্ব। আজকের এই পর্বের শুরুতেই আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবার পরিজন সহ সকল শহীদদের, যারা 15ই আগস্ট 1975-এ ঘাতকের নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। গত 15ই আগস্ট 2020 ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম মৃত্যুবার্ষিকী। আমরা বঙ্গবন্ধু সহ সেই দিনের সকল শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে আজকের এই অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের পর্বের আলোচনার বিষয় হচ্ছে অপরচুনিটি অ্যান্ড চ্যালেঞ্জেস অফ বাংলাদেশি নার্সেস টু ডেভেলপ ক্যারিয়ার ইন এনজিওস অ্যান্ড অ্যাব্রড। আমরা জানি বর্তমানে সমগ্র পৃথিবী করোনা আক্রান্ত অবস্থায় রয়েছে এবং করোনা মহামারীর কারণে সমগ্র বিশ্বে বিভিন্ন স্থানে মেডিকেল প্রফেশনে যারা আছেন, বিশেষ করে নার্স, ডক্টর, মেডিকেল টেকনোলজিস্ট, এদের একটা বিরাট চাহিদা তৈরি হয়েছে সমগ্র বিশ্বে। এসব কারণে আমাদের দেশে এবং দেশের বাইরে নার্সের যে চাহিদা রয়েছে, সেই চাহিদা পূরণে বিভিন্ন দেশ তাদের অন্যান্য দেশে যেসব দেশ থেকে নার্স বাইরের দেশে কাজ করতে পাঠানো সম্ভব তেমন দেশ থেকে নার্সের জন্য চাহিদা দিচ্ছে। আবার বিভিন্ন এনজিও এই করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য নার্সদেরকে নিয়োগ দিচ্ছে, যাতে তারা সেই পরিস্থিতি মোকাবেলায় সেই দেশের বিভিন্ন দেশের সরকারকে সাহায্য করতে পারে। এছাড়াও বিভিন্ন সময়ে যারা সরকারিভাবে চাকরিতে জয়েন করতে পারেন বা চাকরিতে যোগদান করেন, তারা আমাদের দেশের পরিপ্রেক্ষিতে একটি স্টেবল ক্যারিয়ার গঠন করতে পারেন। কিন্তু যারা সরকারি চাকরির বয়স পার হয়ে গিয়েছে যাদের, বা যারা নতুন পাশ করে বেরিয়েছেন, তাদের সামনে এখনো সুযোগ আছে যে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন দিকে চিন্তা করে বেছে নেওয়ার মতো। সেই সব মানুষের জন্য এনজিওতে ক্যারিয়ার ডেভেলপ করা বা দেশের বাইরে ক্যারিয়ার ডেভেলপ করা একটা সুযোগ থাকতে পারে। আমরা আজকের আলোচনা এই যে ক্যারিয়ার ডেভেলপমেন্টের সুযোগ এনজিও বা দেশের বাইরে বিদেশে, সেই জায়গাগুলোতে কি সুযোগ সুবিধা রয়েছে এবং কি কি চ্যালেঞ্জ তাদেরকে ফেস করতে হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। এবং আলোচনার জন্য আজকে আমাদের যে এক্সপার্ট প্যানেল রয়েছেন তাদের সাথে আমি আপনাদের এখন পরিচয় করিয়ে দিব। আমাদের প্রথম এক্সপার্ট গেস্ট রয়েছেন প্রফেসর মোহাম্মদ আনিসুর রহমান ফরাজি স্যার। এরপরে রয়েছেন আমাদের সাথে সৈয়দা নাসিমা নাহার। উনি ইতালিতে প্রবাসী বাংলাদেশি একজন নার্স। এরপরে রয়েছেন আমাদের সাথে জনাব তাহমিনা খাতুন। তিনি বর্তমানে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে কর্মরত, তবে তার একটি সরকারি চাকরিতে যোগদানের আগে এনজিওতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এবং এরপরে আমাদের সাথে রয়েছেন আরেকজন যিনি গেস্ট, তিনি হচ্ছেন জনাব মাইনুল হাসান। সবাইকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। ইসলাম মাইনুল হাসান, তিনি বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিং অফিসার হিসেবে কর্মরত এবং ওনারও এই চাকরিতে যোগদানের পূর্বে এনজিওতে কাজ করার যে অভিজ্ঞতা রয়েছে, সেই আলোকে আমাদের সাথে তিনি এনজিওতে যে কাজ করার অপরচুনিটিজ এবং চ্যালেঞ্জেস রয়েছে তা নিয়ে আলোচনা করবেন। আমরা প্রথমেই চলে যেতে চাইব প্রফেসর আনিসুর রহমান ফরাজি স্যারের কাছে। স্যার বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট আনিসুর রহমান ফরাজি স্যার বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার অ্যান্ড টেকনোলজি BSDTRCT এর চেয়ারম্যান। আমি স্যারের কাছে প্রশ্ন নিয়ে চলে আসছি। স্যার, আপনি দীর্ঘ সময় দেশের বাইরে পড়াশোনা এবং চাকরির জন্য দেশে অবস্থানের অভিজ্ঞতা রয়েছে। আপনি আমাদের দেশের অভিজ্ঞতম নার্সদের ভেতরে একজন। আমি আপনার কাছে আপনি যে সময় দেশের বাইরে ছিলেন সেই সময়ের অভিজ্ঞতা আমাদের বর্তমান যারা দর্শক রয়েছেন প্রোগ্রামে তাদের সাথে আলোচনা করার জন্য অনুরোধ করব। এবং পাশাপাশি বর্তমানে একজন নার্স যদি বিদেশে ক্যারিয়ার করতে চায়, তাহলে তার জন্য আপনি কি ধরনের দিক নির্দেশনা দিতে চান,
সেই আহ, সম্পর্কে একটু আমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য আপনার কাছে অনুরোধ থাকবে। ধন্যবাদ আমার সম্মানিত দর্শক শ্রোতা, সুখের মুহ্যমান বাংলাদেশ। আজকে আমাদের এই লাইভ শোতে যারা দেখছেন তাদের সকলের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের বিদেহী আত্মার এবং তার পরিবারের যারা আত্মাহুতি দিয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা সালাম রেখে আমি আমার কথা বলছি। আমাদের বাংলাদেশে নার্সিং এর একটি উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। আমরা অতীতে যে অবস্থায় ছিলাম, বর্তমানে আমাদের দেশে নার্সিং এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং নার্সিং শিক্ষা ব্যবস্থারও যথেষ্ট উন্নয়ন হয়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের সঠিক কেরিয়ার গঠনে একটু সমস্যা হচ্ছে। সেগুলো হলো যে আমাদের যে চাহিদা আছে সেই মোতাবেক আমরা এখনো দক্ষ নার্স তৈরি করতে পারছি না। আমাদের জন্য দ্বার খোলা আছে। আমরা চাইব আমাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা দক্ষ নার্স তৈরি করে দেশের বাইরেও আমরা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারব। তো এখানে বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টারের যে সুযোগটা রয়েছে, সেখানে ইংল্যান্ড থেকে আমাদের যে চাহিদা আছে, আমরা যদি একটি কোর্স সম্পন্ন করে আমরা নিজেদেরকে দক্ষ নার্স হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে আমাদের প্রয়োজন ইংরেজি ভাষায় প্রশিক্ষণ। এখন সেই ইংরেজি ভাষাটা হলো সেটা হলো অকুপেশনাল ইংলিশ টেস্ট। দিস ইজ প্রফেশনাল ইংলিশ টেস্ট। আমরা গতানুগতিক ভাবে যেভাবে আমরা শিক্ষা গ্রহণ করেছি তার চেয়ে একটু ব্যতিক্রমী, যার জন্য আমরা চাচ্ছি আমাদের নার্স ভাই বোনদের তারা যেন অতি উৎসাহী হয়ে এই কোর্সটি গ্রহণ করেন। আমরা দেশের বাইরে যখন ছিলাম তখন আমাদের একটা ঘাটতি ছিল, সেটা হলো আমাদের ইংলিশ প্রফিসিয়েন্সি একটু গ্যাপ ছিল। আমরা সেই গ্যাপটা মিনিমাইজ করতে চাচ্ছি এবং বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার যে উদ্যোগ নিয়েছে, এতে বাংলাদেশের নার্সিং পেশা যাতে আরো উন্নত পর্যায়ে চলে যেতে পারে, আমরা সেই ব্যবস্থাই করছি। আশা করছি আমাদের দেশের রেজিস্টার্ড নার্স যারা আছেন প্রত্যেকেই আপনারা স্ব ভূমিকা পালন করতে পারবেন এবং নার্সিং এর যে দিক নির্দেশনা রয়েছে, নার্সিং এর আমরা সেভাবে যদি একটু এগিয়ে যাই, তাহলে হয়তো আমরা একটা উজ্জ্বল সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারব। আশা করছি আমাদের অদূর ভবিষ্যতে আমরা আমাদের এই প্রফেশনাল ইংলিশ টেস্ট এই কোর্সটি সম্পন্ন করে ইংল্যান্ডে আমরা প্রচুর সংখ্যক নার্স পাঠাতে সক্ষম হব। জি, থ্যাংক ইউ স্যার। আপনার আলোচনার জন্য। আমি এখন আমাদের পরবর্তী প্রশ্নের জন্য চলে যাব।
চলে যাচ্ছি ম্যাডাম সৈয়দা নাসিমা নাহার। ম্যাডাম, আপনি দীর্ঘ সময় ধরে অনেক বছর হচ্ছে ইউরোপের দেশ ইতালিতে রয়েছেন এবং সেখানে বর্তমানে আপনি চাকরিরত। আপনি যখন বাংলাদেশ থেকে বিদেশে গিয়েছিলেন তখন নার্সদের জন্য কি ব্যবস্থা ছিল, বা সেখানে আপনার ক্যারিয়ার ডেভেলপ করতে এই পর্যন্ত আপনি সেখানে সফলতার সাথে কাজ করে আসছেন, আপনার এই লম্বা সময়ের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কি আমরা আমাদের নার্সদের জন্য তুলে ধরার জন্য অনুরোধ করব, যাতে একজন নার্স অনুপ্রাণিত হতে পারে যে তাকে বিদেশে বা দেশের বাইরে ক্যারিয়ার ডেভেলপ করতে হলে আপনাদের মতো যারা অলরেডি সেখানে ক্যারিয়ার ডেভেলপ করেছেন, অবস্থানরত আছেন, তাদের কাছ থেকে তাদের অভিজ্ঞতা শুনে যেন তারা তাদের প্রস্তুতি সম্পন্ন করতে পারে এবং তারাও অনুপ্রাণিত হতে পারে দেশের বাইরে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য। সেই জন্য আপনার অভিজ্ঞতা আমাদের সাথে একটু শেয়ার করবেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর একটি প্রশ্ন, খুব সুন্দর একটি আলোচনা। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার। আর যারা এখানে উপস্থিত আছেন এবং যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এত সুন্দর একটি প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। বিশেষ করে এই করোনাকালীন সময়ে এমন একটি অনলাইন প্রোগ্রাম নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আমি এখন চলে আসি মূল প্রসঙ্গে। আমি 2002 সালে নার্সিং ইনস্টিটিউট খুলনা থেকে নার্সিং ডিপ্লোমা শেষ করেছি এবং 2004 সালের নভেম্বর মাসে আমি ইতালিতে আসি। আমরা এখানে 19 জনের একটি গ্রুপ এসেছি, যা আজ দীর্ঘ 16 বছর অতিবাহিত হয়ে গেছে। আমরা বাংলাদেশে ডেটকো নামে একটি এজেন্সির মাধ্যমে ইতালিতে এসেছি। আমাদের সমস্ত প্রসেসিং এর কাজ ওনারাই করেছেন এবং ইতালি থেকে একটি জব এজেন্সি আমাদেরকে স্পন্সর করেছিল। আমরা এখানে আমাদের আসার পরে কয়েক বছর পরে আরো 7-8 জন নার্স এর একটি গ্রুপ এখানে এসেছে। আমরা এখানে স্টুডেন্ট ভিসায় এসেছি, যেটাকে পরবর্তীতে পরিবর্তন করে ওয়ার্ক পারমিটে পরিবর্তন করা হয়েছে। বর্তমান প্রসেসিং পদ্ধতি আমি বলবো সেটা একই রকম আছে। এখানের জব এজেন্সি, ইতালিয়ান একটি জব এজেন্সি চাইলে স্পন্সর করতে পারে, কিন্তু এটাকে একটু ইতালিয়ান ভাষাগত দিক দিয়ে অনেকটাই কঠিন করা হয়েছে। যেমন বলতে হবে এই ইতালিয়ান হেলথ মিনিস্ট্রি থেকে একটা কোয়ালিফিকেশন সার্টিফিকেট বের করতে হয়, যেটা আমরা যখন এসেছি আমাদেরকে এই সার্টিফিকেট বের করতে কোনো পরীক্ষার সম্মুখীন হতে হয়নি, কিন্তু এখন এটার জন্য একটা কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়, যে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া খুবই কষ্টকর ব্যাপার। এটা এর জন্য অবশ্যই ভালো করে ইতালিয়ান ভাষা লিখতে বলতে জানতে হবে। মোট কথা ইতালিয়ান ভাষা সুন্দর ভালোভাবে জানতে হবে। এখনো ইতালির কোন জব এজেন্সি চাইলে স্পন্সর করতে পারে, নার্স আনতে পারে, কিন্তু এই পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারলে আবার দেশে ফিরে যেতে হবে। আমার জানা মতে কয়েকজন নার্স ওনারা এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে দেশে নিজ কর্মস্থলে ফিরে গেছেন। ম্যাম, আমি সাথে যেটি জানতে চাইবো যে ভাষার যে পরীক্ষা তার পাশাপাশি সেখানে কর্মরত বা চাকরি পেতে নার্সদেরকে আর কোনো ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে কি যেতে হয় কিনা?
আর তেমন কোনো প্রক্রিয়া নেই। এই ভাষার শুধু ভাষার পরীক্ষা বললে হবে না, পুরা মেডিকেলের উপর এটা পরীক্ষা হবে, যেখান থেকে তাকে কোয়ালিফিকেশন সার্টিফিকেটটা দেওয়া হবে। এরপরে তাকে আরো একটি পরীক্ষার সম্মুখীন হতে হবে, যেটা অনেকটাই সহজ হবে। যে যদি সে এই কোয়ালিফিকেশন সার্টিফিকেট বের করতে পারে, তো সে এটাকে বলা হয় ই-পাস-বি একটা পরীক্ষা। এই পরীক্ষায় সে উত্তীর্ণ হতে পারবে ইনশাল্লাহ, আশা করি। তবে এটা একেবারে অসম্ভব নয় যে পাশ করতে পারবে না বা পাশ করা যাবে না। যদি সে ট্যালেন্টেড হয়, মেধাবী হয়, অবশ্যই সম্ভব। ধন্যবাদ ম্যাডাম আপনাকে আপনার আলোচনার জন্য। আমি ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন নিয়ে চলে যাব তামিন আক্তার ম্যাডামের কাছে। ম্যাডাম, আপনি আপনার সরকারি চাকরি জীবন শুরু করার আগে আপনি আন্তর্জাতিক এনজিওতে কর্মরত ছিলেন দীর্ঘ সময়। ও স্বনামধন্য দুটি এনজিওতে কাজ করার অভিজ্ঞতা আপনার রয়েছে। আপনার কাছে আমি আপনার সেই এনজিওতে কর্মরত সময়ের অভিজ্ঞতা আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আলোচনার জন্য অনুরোধ করব। আপনি সরকারি চাকরিতে যোগদানের আগে যে এনজিওতে কাজের অভিজ্ঞতা সেটি আমাদের সাথে একটু শেয়ার করবেন প্লিজ। ধন্যবাদ সাইফুর রহমান সাহেবকে। আসলে শোক মাসের সবাইকে শোক দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এনজিও একটা লাইফে, যেটা আইসিটি ডার্বি, ওখানে আমি ফেলোশিপ প্রথমে শেষ করি। শেষ করার পরে আমি ফার্স্টে কন্ট্রাকচুয়ালের চাকরিতে ঢুকি, তারপরে আল্লাহর রহমতে আমি একটা পার্মানেন্ট চাকরিতে ঢুকি। তো প্রথমে আমি আইসিটি ডার্বি এক্সপিরিয়েন্সটাই শেয়ার করছি। সেটা হলো, আইসিটি ডার্বিতে যদি আমি কাজ না করতাম, লাইফে খুব স্বল্প সময়ে স্বল্প ইয়াতে নিয়ে কিভাবে একটা পেশেন্টকে ম্যানেজ করা যায় এটা বুঝতাম না। আসলে এনজিওতে চাকরি করার জন্য যে অভিজ্ঞতাগুলো থাকা লাগে, সর্বপ্রথমে একটা মানসিকতা, যে হ্যাঁ আমি একটা এনজিওতে চাকরি করবো, এরপর ধৈর্য, তারপর তার একটা হলো মানুষের সাথে কমিউনিকেশনের যে একটা ব্যবস্থা, সেই কমিউনিকেশনটাকেও ডেভেলপ করে। আর সবচাইতে বড় মন মানসিকতা, যে না, মানুষের জন্য উদার মনে কিছু করাটা, সেটাও কিন্তু একটা বড় ধরনের অভিজ্ঞতা। তো আইসিটি ডার্বিতে কাজ করাকালীন আমি যখন ফেলোশিপ করি, ফেলোশিপ আমাদেরকে টোটাল, আমার মনে পড়ে যে 26টা দিক দিয়ে আমাদের খুব দক্ষভাবেই 2 বছরের একটা ট্রেনিং দিয়ে তুলে ধরছিল। সেটা খুব স্বল্প সময়ে ডিহাইড্রেশন পেশেন্ট ম্যানেজমেন্ট, তারপরে হলো ডিহাইড্রেশনের সাথে ক্রিটিক্যাল সিচুয়েশন গুলোকে ম্যানেজমেন্ট কিভাবে করা যায়। আর নিউনেটাল, অনেক সময় নিউনেটাল বেবিগুলো আসে, যেগুলো হলো দেখা যায় ডিহাইড্রেশন, কিন্তু তাদের সুগারটা অনেক বেশি থাকে। তো আমরা যখন অনেক সময় সুগার বেশি থাকে, তখন পেশেন্টটাকে যদি আমরা ডিহাইড্রেট থেকে রিহাইড্রেট করতে যাই, তো দেখা যাচ্ছে ইনফিউশন দিলে পরে খুব স্লোলি ভাবে আমাদেরকে দিতে হইতো। কারণ স্লোলি ভাবে দিতে লাগতো, আবার 20 মিনিট পরে সেটাকে আমাদেরকে সবসময় চেক আপে রাখা লাগতো। তা নাহলে পরে দেখা যায় যে একসময় আমি দেখলাম প্রথমে যে বাচ্চাটার সুগার অনেক বেশি, কিন্তু যখন আমি তাকে ডিহাইড্রেট করতে যাচ্ছি, তখন আমি তাকে সুগার নীল করেই দেখা যাচ্ছে তার লাইফটাকে আমি আরো ক্রিটিক্যালি নিয়ে যেতে পারি। এই যে একটা নিউনেট বেবি ক্ষেত্রে এটা একটা ম্যানেজমেন্ট, এটা একটা বড় ধরনের অভিজ্ঞতা। তারপরে অনেক সময় ডিহাইড্রেট পেশেন্টকে ম্যানেজ করার সময় যেমন অনেক সময় শ্বাসকষ্ট হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমরা যদি রিহাইড্রেট করতে যাই, তাকে যদি আমরা ডিহাইড্রেশনকে কভার করে আনতে যাই, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ফ্লুইডটা কিভাবে ম্যানেজ করতে হবে, প্রথম 30 মিনিটস, দেন 1 ঘন্টা, তারপর হলো আবার 2 আওয়ার্স, 4 আওয়ার্স, এভাবে করে 24 আওয়ার্স এর যে একটা ম্যানেজমেন্ট, এটাও আমার কাছে এক ধরনের বড় অভিজ্ঞতা ছিল। তারপরে যেটা হলো, আমরা শুধু আইসিডি ডার্বিতে যে শুধু আমি ডিহাইড্রেশন পেশেন্ট নিয়ে কাজ করছি এমন না। যেমন আইসিডি ডার্বিতে আমি একটা নিউনেট লো বার্থ ওয়েটের একটা বেবি জন্মগ্রহণ করলো, সেক্ষেত্রে তার টেম্পারেচারটা কিভাবে মেনটেন করতে হয়। তারপরে হলো ক্যাঙ্গারু মাদার কেয়ার। আর আইসিডি ডার্বিতে সবচেয়ে বড় আমার একটা ছিল, যে আইসিডি ডার্বিতে ওদের 2টা প্রতিষ্ঠান, একটা ঢাকাতে, একটা মতলব চাঁদপুরের মতলবে। তো দেখা গেছে এই জায়গায় আমরা ফেলোশিপ করাকালীন আমার 2 জায়গায় ট্যুর দেওয়া হয়েছে, আমাদেরকে 2 জায়গায় নিয়ে গেছে। তো
তারা ওখানে একটা জিনিস যেটা দেখলাম, প্রত্যন্ত গ্রাম এলাকা থেকে লোকজন যারা চিকিৎসা নেওয়ার জন্য হয়তো এই হাসপাতালগুলোতে আসতে পারতো না, সেখানে একটা তারা ভাসমান একটা চিকিৎসা ব্যবস্থা ছিল, যে একটা জাহাজের মধ্যে করে যাইতো, যায় যায় দুয়ারে দুয়ারে একটা চিকিৎসা দিয়ে আসতো, কিভাবে তাদেরকে সেই সেবাটা দিত। তারপর প্রেগনেন্ট মাদার, ল্যাকটেটিং মাদারকে তারা কিভাবে ম্যানেজ করতেছে, আবার একটা লো বার্থ ওয়েটে জন্মগ্রহণ করা বাচ্চাকে প্লাস ল্যাকটেটিং মাদারকে তাদের একটা যে ম্যালনিউট্রিশনে ভুগে, এই একটা ম্যানেজমেন্ট, এটা ছিল আমার কাছে আসলে একটা বড় ধরনের অভিজ্ঞতা। তো এনজিওতে এই চাকরি করার মধ্যে যে একটা এক্সপিরিয়েন্স, একটা সুযোগ সুবিধা, এটা আসলে আইসিডিডাব্লিউতে না চাকরি করলে আমার বোঝা যাইতো না। কারণ আইসিডিডাব্লিউ এমন একটা প্রতিষ্ঠান, আমি আসলে ওখানে কাজ করার অভিজ্ঞতার মধ্যে যে প্রতিষ্ঠানতে আমি কাজ না করলে বুঝতে পারতাম না যে চাকরির লাইফে বা নিজের জীবনে এক্সপিরিয়েন্স না থাকলে আমি কিভাবে অন্যজনের সাথে, মানে অন্যজনকে খুব অল্প সময়ে কমিউনিকেশন করে ম্যানেজ করব। আবার ধরেন যে আইসিডিডাব্লিউতে অনেক কিছুই, মানে শুধু যে এই ধরনের পেশেন্ট তা না, আমি দুইটা স্টাডিতে কাজ করছি। তো স্টাডি গুলো কিভাবে হয়, সাধারণত স্টাডি গুলো রিসার্চের কাজ করে। তো সেই রিসার্চ গুলো কিভাবে করা হয়, সেখান থেকে শিখেও আমি একটা রিসার্চ এরিয়া সম্বন্ধেও জানে আসছি। যে যেমন একটা জিঙ্ক স্টাডি, ব্রেস্ট ফিডিং স্টাডি, এটা তো আমি কাজ করছি। সেখানে রিসার্চটা আসলে কিভাবে করে, কিভাবে রিসার্চের রেজাল্ট আসে, এবং তারপরে সেটাকে কিভাবে আপনার একটা সলিউশন আনে, রেজাল্ট আনে, যখন সেটা যে টার্গেটটাই ফুলফিল গেছিল, সেটা যখন টার্গেটটা ফুলফিল করলো, তারপরে তো সেই রিসার্চটা আপনার কিছু হয়ে বের হয়ে আসলো, এরপরে মানুষের মাঝে সেটা অ্যাপ্লাই করলো। তো এই রিসার্চ জিনিসটাও আমি আইসিডিডাব্লিউতে শিখছি। তারপরে কোনো কিছুর একটা পেশেন্টকে ধরেন সবচেয়ে যেটা ওখানে একটা গরিব পেশেন্ট আসুক আর বড়লোক পেশেন্ট আসুক, যখন পেশেন্টটা আসলে আসে ওখানে একজন নার্সের হাতে পড়ে, তখন তার ফ্যামিলি মেম্বারকে আসলে চিন্তাই করতে হয় না যে পেশেন্টটা কি আমার আসলে আদৌ কি ভালো চিকিৎসা পাবে না খারাপ। কারণ যখন একটা পেশেন্ট একটা নার্সের হাতে এসে পড়ে, তাকে মানে প্রথম থেকে রিসিভ করা থেকে শুরু করে তার ডিসচার্জ পর্যন্ত পুরো দায়িত্বেই থাকে একজন নার্স। যেই নার্স 24 আওয়ার্স কমিউনিকেটেড করে একজন থেকে আরেকজন নার্সের সাথে, পেশেন্টের সমস্যা অনুযায়ী ইনফর্ম করে ডক্টরকে, দেন ডক্টর যে ডিসিশনটা দেয়, সেই ডিসিশনটা পেশেন্টের ক্ষেত্রে খুব ভালোভাবে আপনার সমাধান করে, বা পেশেন্টের ক্ষেত্রে সেটা মেনটেন করে। আর আরেকটা জিনিস ছিল ওখানে, আমরা যে আইসিইউতে হোক আর লঙ্গারেস্ট ইউনিট হোক আর শর্টেস্ট ইউনিট হোক, যে ওখানে আমরা যে কাজ করতাম, তো দেখা গেছে একটা পেশেন্ট আসলো, কারণ ওখানে অনেক হিউজ পেশেন্ট, তো সেই পেশেন্টের ক্ষেত্রে আপনার ডাক্তার আসার অপেক্ষায় যে ডাক্তার কখন আসবে তারপর আমরা ম্যানেজ করবো, এইটুক সময়টাও একটা যে কথা বলে যে ন্যানো সেকেন্ড, আমরা ন্যানো সেকেন্ডও কখনো একটা পেশেন্টের ক্ষেত্রে মানে ওয়েস্ট করতাম না। দেখা গেছে একটা পেশেন্ট আসছে, আমাদের গাইডলাইন দেওয়া আছে, আমরা সেভাবে দিয়ে পেশেন্টকে ম্যানেজ করতাম। ওইটা ম্যানেজ করার পর দেখা যাচ্ছে আরেকটা ধাপ ম্যানেজ করতাম, এরপরে যখন ডাক্তার আসতো, আসে দেখা যায় কি আসলে পেশেন্টটা আমরা কিভাবে রিসিভ করছিলাম, ওই সিচুয়েশনটা তো ডাক্তার সে দেখতে পায় না, দেখি এটা আমরা। পরে যখন ওটা একটা পেশেন্ট যখন স্টেবল হয়ে যায়, তখন হয়তো ডাক্তারটা দেখে যে না সিস্টার আসলে পেশেন্টটা মানে উনি ভালো আছে, এই জিনিসটা করেন, তারপর নরমালি একটা দেখা যাচ্ছে একটা ট্রিটমেন্টের মধ্যে সে চলে। আবার একটা ওখানে যে মনে করেন যে যারা একটা কাজের একটা যে মানুষের জন্য করার মন মানসিকতা, সেটা হলো ওখানে তো উইদাউট কস্ট, পেশেন্টের পার্টির জন্য কোনো কস্ট লাগে না। তো দেখা যাচ্ছে অনেক ঔষধ ওখানে সাপ্লাই নাই, কিন্তু সেটা বাহির থেকে অ্যারেঞ্জ করে পেশেন্টকে দেওয়া হয়। তো এই যে মানুষের জন্য একটা করা, তা আমার একটা প্রশ্ন যে এত এত টাকা যে তারা একটা পেশেন্টের ক্ষেত্রে ব্যয় করছে, এটা আসলে কোথায় পায়? তো সেই ক্ষেত্রে যখন আমরা এটা নিয়ে বিভিন্ন ধরনের আমাদের সেমিনার হইতো, ওয়ার্কশপ হইতো, আমরা প্রশ্ন করতাম, তখন অ্যান্সার পেতাম এই সব সাহায্যই বিদেশ থেকে ডোনেট করে এবং বিদেশ থেকেই আসে। এবং সেটা আমার তখন ভেবে এত ভালো লাগে যে আইসিডিডাব্লিউতে কাজ না করলে এটা বুঝতে পারতাম না যে বাহির থেকে আসা যে ফান্ডটা, সেটা আমরা পেশেন্টের ক্ষেত্রেই ব্যবহারটা করছি, পেশেন্টের ক্ষেত্রেই আমরা ওয়েস্ট করছি, সেটা কিন্তু কোনো একটা মানে অন্য কোনো ক্ষেত্রে ইউজ করা হয় না। তো দেখা যায় একটা পেশেন্ট ট্রিটমেন্ট নিয়ে গেলেও সে স্যাটিসফাই থাকে। হ্যাঁ, এটা আমার আইসিডিডাব্লিউর পরে আমি আরো একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে চাকরি করছি, যেটা হলো এমএসএফ, মেডিসিন সায়েন্স ফ্রন্টিয়ার্স। তো এখান থেকে যখন আমি ওখানে কাজে গেলাম, সেই কাজটা ছিল আরো অন্যরকম। এটা এই ফিল্ডটা ছিল আমার কাছে আরো অন্যরকম একটা ব্যতিক্রম। আপনাকে আমি একটু রিকোয়েস্ট করবো, একটু সংক্ষেপে আপনি আপনার এমএসএফ এর কাজের অভিজ্ঞতাটা আমাদের সামনে একটু তুলে ধরবেন। আচ্ছা, জি। আর এমএসএফ এ যখন গেলাম, তখন এটা প্রথম যে একটা ছিল, যেটা পেশেন্টরা আসতো ওখানে হয়তো ধরেন যে মানে প্রাথমিক চিকিৎসাটা দিত।
তো প্রাথমিক চিকিৎসাটা দিলে দেখা যাচ্ছে তখন আমরা হয়তো পেশেন্টকে ওষুধ বুঝাই দেওয়া বা ওষুধটা কিভাবে খেতে হবে এই কেয়ারটাই করতাম। এরপরে আবার ঠিক 2 মাস পর আমরা দেখলাম যে না, MSF এর ইয়াতে পেশেন্টরা দেখা যাচ্ছে ওখান থেকে তারা 0 থেকে 5 বছর বাচ্চাদের জন্য একটা চিকিৎসা ব্যবস্থা করলো। তো সেই চিকিৎসাটার ইয়াটা ছিল এরকম যে সকালবেলা পেশেন্টটা আসে সিরিয়ালে দাঁড়াইতো। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি সকালে আসে দেখি আমরা অনেক পেশেন্ট, 250-300। তো সবাই বলে যে এত পেশেন্ট কখন তারা দেখবে। তো আমাদের ওখানে একটা ইয়ে ছিল যে আমরা সকালবেলা আগে কি করতাম, ট্রায়ালস দিতাম। সেই 250 পেশেন্টের মধ্যেই আমরা 2জন হোক 1জন নার্স হোক ট্রায়ালস দিতাম যে কে কে বেশি ভালনারেবল এবং কে বেশি প্রায়োরিটি বেসিস। যেমন হাই ফিভার, শ্বাসকষ্ট, তারপরে হলো আপনার যে লুজ মোশনে ডিহাইড্রেশনের কারণে, তারপরে আপনার কোনো পেশেন্ট আসছে দেখা যাচ্ছে যে তাকে দেখেই বোঝা যাচ্ছে যে সে ম্যালনিউট্রিশনের আন্ডার নিউট্রিশনে পড়ছে। তখন দেখা যাচ্ছে এই পেশেন্ট গুলাকে আমরা সেভাবে প্রায়োরিটি বেসিস করতাম যে ফিভারের সাথে শ্বাসকষ্ট আছে তাদেরকে আগে দিতাম, তারপর ফিভার থাকুক, এরপরে হলো ডিহাইড্রেশন পেশেন্ট গুলোকে আগে দিতাম, শ্বাসকষ্ট পেশেন্ট গুলোকে আগে দিতাম। দিয়ে দেখা যাচ্ছে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা শুরু করার আগেই তাদেরকে ম্যানেজটাই করে নিতাম যে না, শ্বাসকষ্ট হচ্ছে তাকে আমরা একটা সালবুটামল পাফ দিয়ে দিতাম, আর জ্বর হয়েছে তাকে আমরা একটা স্পঞ্জ দিয়ে দিতাম, দিয়ে হয়তো প্যারাসিটামল স্টার ডোজ খাওয়াই দিতাম, পরে ডাক্তার আসলে তারা ইয়েতে যাইতো। তো এখানে যাওয়ার পর আমার আরেকটা জিনিস হয়েছে যে আসলে কে প্রায়োরিটি বেসিসে ট্রিটমেন্টটা পাবে সেই যে একটা শিক্ষা এখন আজও অব্দি এই জিনিসটা লাইফে ব্যবহার করতে পারি যে না, কার কোন সমস্যাটা হলে সে প্রায়োরিটিটা পাবে। আবার একটা ধরেন যে ওইখানে যায় ফিল্ডেও আমরা যে কাজ করতাম। আমি একটু ইন্টারাপ্ট করবো আপনাকে। আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে আসবো, তার আগে আপনার কাছে আমি যে জিনিসটা একটু জানতে চাইবো যে একদম ক্লিনিক্যাল অভিজ্ঞতার সাথে আমি একটু সামান্য বলতে চাবো যে এনজিওতে কাজ করতে গিয়ে সেই কাজের পরিবেশ এবং মানে যে আপনি প্রথম যে জিনিসগুলো নিয়ে আসছিলেন যে সেখানে ডেভেলপমেন্টের একটা সুযোগ আছে, আমি এই জিনিসটাই আপনার কাছ থেকে পয়েন্টগুলো নিব। যেটা হচ্ছে যে আমরা যদি বলি যে এনজিওতে যখন একজন নার্স কাজ করার জন্য যাবেন সেই ক্ষেত্রে তাকে অনেক বেশি ডেভেলপমেন্টের সুযোগ থাকে, বিভিন্ন ধরনের ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে কাজের জন্য তৈরি করার সুযোগ থাকে। কিন্তু তাদেরকে যাবার আগে যে জিনিসটি করতে হবে যে তাদেরকে নিজেদের একটা মানসিকতা নিতে হবে যে টু সার্ভ দ্য পিপল, উই শুড ওয়ার্ক টু সার্ভ দ্য পিপল। কারণ এমনও কিছু প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন প্রজেক্টে কাজ করতে যেতে হয় যে জায়গাগুলোতে যদি একজন সত্যিকার মানসিকতা নিয়ে মানুষের সেবায় কাজের জন্য আগ্রহী না হয় তাহলে পরে সেই জায়গায় কাজ করতে যেতে সহজে সাধারণত কেউ নাও চাইতে পারে। তো এনজিও কাজের এটা একটা বড় জায়গা যে আপনাকে মোটিভেটেড হতে হবে মানুষের জন্য কাজ করার জন্য, এবং সেই পরিবেশে কাজ করার জন্য আপনাকে তারা তৈরি করে নিবে, এটা একটা অপরচুনিটি। আপনি আপনার মোটিভেশনটা দেখাতে পারলে পরে অপরচুনিটিটা তারা আপনাদেরকে তৈরি করার সুযোগ দেয়। আপনার আলোচনা থেকে আমি যে জায়গাতে বুঝতে পারলাম, এবং সবচেয়ে বড় কথা সেখানে আপনি যদি আসলেই মানবিকতার চিন্তা করে মানুষের জন্য কিছু করতে চান সেই সুযোগটি রয়েছে। ধন্যবাদ। হ্যাঁ, আসলে সেই সুযোগ রয়েছে। জি, আমি পরবর্তী প্রশ্ন নিয়ে এগিয়ে যেতে চাবো। আপনি কি আর কিছু বলতে চাইছিলেন? আমি এটাই বলতে চাচ্ছি যে এই এনজিওটাতে আমাদের এমন যে আসলে ট্রেনিং দেয়, এই যে ট্রেনিং গুলো প্রত্যেকটা ট্রেনিং এ কিন্তু আসলে এটা হলো একটা বেস ভিত্তিক, এটা হলো নিড ভিত্তিক, এবং এটা পেশেন্টের মানে পেশেন্ট পিপুলেরও ওয়ান্ট ভিত্তিক। যে আমরা চাই যে আমরা যখন পেশেন্টের সামনেও যাই বা কমিউনিটি পিপুলের সামনে যাই তারা আমাদেরকে কিভাবে চায়, তারা আমাদেরকে কি পায়, সেই ট্রেনিং গুলোই কিন্তু আমাদের এনজিও সেভাবেই দেওয়া যে না, আমার নার্সকে আমি এভাবে এক্সপার্ট করলে আমি যদি পিপুলের সামনে দাঁড়াই তাহলে সেই পিপুলরা তাদেরকে একসেপ্ট করবে এবং তারাও আমাদের ট্রিটমেন্টটা নিতে, আমাদের সেবা নিতে তারা আগ্রহ প্রকাশ করবে। তো এই যে একটা নিজেকে মানুষের নিডফুল ভাবে তৈরি করাটাই এটা হলো আমি বলবো যে এনজিওর একটা বড় গুণ। আর সেটা এনজিওতে চাকরি না করলে বুঝতে পারতাম না যে আসলে আমাকে কিভাবে মানুষের জন্য, কিভাবে পিপুলের জন্য তৈরি হইতে হবে, কিভাবে আমার এক্সপিরিয়েন্স গুলোকে গ্রো আপ করতে হবে। তো আমি মনে করি সেই ক্ষেত্রে আমাদের এনজিওটা এই অপরচুনিটিটা এবং মানুষের সামনে তাদের সমস্যার সমাধান করার যে একটা ক্যাপাসিটি, সেই জিনিসটাও আমাদেরকে এনজিও মানে দেয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি আসবো আপনাদের কাছে আবার পরবর্তী প্রশ্ন নিয়ে, আমাদের সাথেই থাকবেন। পরবর্তী প্রশ্ন, আমি প্রশ্ন নিয়ে চলে আসছি জনাব মাইনুল হাসান স্যারের কাছে।
স্যার, আপনি একসময় আইসিডিডিআরবিতে কর্মরত ছিলেন এবং আমরা যতটুকু জানি সাধারণ আমরা নার্সিং জব হিসাবে বা নার্সদের কাজের পরিধি হিসাবে যে জায়গাগুলো চিনি বা জানি তার থেকে একটু আলাদা একটা জায়গাতে আপনি কাজের অভিজ্ঞতা আপনার, আপনি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে সেখানে ছিলেন। তো আমাদের দেশের পরিপ্রেক্ষিতে এটি অবশ্যই একটি নতুন ধরনের অভিজ্ঞতা, নতুন ধরনের ফিল্ড, যে ফিল্ডে সাধারণত নার্সরা খুব বেশি ইনভলভ না। তো আমি আপনার কাছে সেই সময়ের কাজের অভিজ্ঞতা তুলে ধরতে জন্য অনুরোধ করব আমাদের দর্শকদের সামনে। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ নার্স প্রোগ্রামের আজকের এই 15তম পর্বের উপস্থাপক, অতিথি এবং সকল দর্শকদের সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমরা শোকের মাস অতিবাহিত করছি, অবশ্যই আজকের এই দিনে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 75-এর 15ই আগস্টে তার পরিবারের সকল সদস্যদেরকে, যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাদের আত্মার শান্তি কামনা করছি। এবং এই প্রোগ্রামের মাধ্যমে আমি পৃথিবীর সকল নার্স যারা এই করোনা মহামারীতে সাহসিকতার সাথে কাজ করে যাচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ অল নার্সেস অফ দি ওয়ার্ল্ড। আমাকে যে বিষয়ে বলা হয়েছে সেটা হলো যে আইসিডিডিআরবিতে কাজের অভিজ্ঞতা। তো আইসিডিডিআরবির কাজের অভিজ্ঞতাটা হলো আমার 2013 সাল থেকে 2016 সাল পর্যন্ত আমি সেখানে কাজ করেছি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে। এরপর 2016 সালে সরকারি চাকুরিতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালে জয়েন করি। তো ছোট্ট করে আইসিডিডিআরবির একটু ইতিহাস তুলে ধরতে চাই। সেটা হচ্ছে আইসিডিডিআরবি 1960 সালে প্রতিষ্ঠিত হয়। তখন এটির নাম ছিল কলেরা রিসার্চ ল্যাবরেটরি এবং এটি খুবই রিনাউন্ড এবং অনেক বড় একটি আবিষ্কার। সেটা হচ্ছে যে আমরা সবাই জানি ওআরএস, ওরাল রিহাইড্রেশন সলিউশন, যেটা আবিষ্কার করে আইসিডিডিআরবি। তো আইসিডিডিআরবি আমাদের দেশের জন্য একটি গৌরবের অংশ এবং এটা একটি অ্যাসেট। এর পরবর্তীতে 1978 সালে নতুন নামকরণ হয়, সেটা হয় ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ, সংক্ষেপে যেটা আমরা জানি আইসিডিডিআরবি। তো আমাদের আজকের যে টপিক সেটি হলো যে অপরচুনিটিস অফ বাংলাদেশি নার্সেস টু ডেভেলপ ক্যারিয়ার ইন এনজিও অ্যান্ড অ্যাব্রোড। তো আমি যেহেতু আইসিডিডিআরবির অংশে কথা বলছি, আইসিডিডিআরবিতে নার্সদের কি সুযোগ আছে সেগুলো নিয়ে বলার চেষ্টা করব। তো আইসিডিডিআরবি হচ্ছে একটি বিশাল গবেষণামূলক একটি প্রতিষ্ঠান যারা স্বাস্থ্যের বিভিন্ন সেক্টরে গবেষণা করে থাকেন। তো আমি যদি একটু সংক্ষেপে বলি যে যেমন স্বাস্থ্যের ক্ষেত্রে ম্যাটার্নাল অ্যান্ড নিউনেটাল হেলথে, maternal and childhood nutrition, enteric and respiratory infection, emerging and re-emerging infection, universal health coverage, health consequences of climate change, non-communicable disease, এছাড়াও ভ্যাকসিন রিলেটেড বিভিন্ন ট্রায়াল হয়ে থাকে আইসিডিডিআরবিতে। তো এই যে স্বাস্থ্যের বিভিন্ন সেক্টরে আইসিডিডিআরবির যে গবেষণাগুলো হয়ে থাকে, এই গবেষণাগুলোতেও কিন্তু বাংলাদেশের যারা নার্স রয়েছেন তাদের কিন্তু কাজের সুযোগ আছে। আমরা অনেক সময় নার্সরা ভেবে থাকতে পারি যে আসলে আমাদের ক্যারিয়ারটা কি শুধুমাত্র ক্লিনিক্যাল সেক্টরেই হবে। আসলে সেটা নয়। ক্লিনিক্যাল সেক্টরের বাইরেও আমি যদি আমার স্বাধীন একটা পেশা তৈরি করতে চাই, এই গবেষণার সেক্টরে কিন্তু সেই সুযোগটা আছে। যেমন আমি শুরু করেছিলাম রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে 2013 সালে। সেখানে কাজ করতে করতে 2016 সালে যখন আমি সরকারি চাকরিতে যোগদান করি, আমার সুযোগ এসেছিল যে আমি এর পরপরই রিসার্চ
সুপারভাইজার হিসেবে প্রমোটেড হওয়ার একটা সময়ের মধ্যে ছিলাম। এর পরবর্তীতে অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতার সাথে সাথে একজন নার্স রিসার্চ সাইডে উনি চাইলে রিসার্চ অফিসার হতে পারেন এবং রেলিভেন্ট এক্সপেরিয়েন্স এবং সার্টিফিকেট, যেমন অনেক ক্ষেত্রে আমাদের নার্সিং সেক্টরে মাস্টার্স অফ পাবলিক হেলথ এই সাবজেক্টটার আলোচনা চলে আসে। মাস্টার্স অফ পাবলিক হেলথ এই সার্টিফিকেট বা এই নলেজটা যদি থাকে একজন নার্সের, তাহলে কিন্তু তিনি রিসার্চে একজন রিসার্চ ইনভেস্টিগেটর, ইভেন সময়ের সাথে সাথে তার অভিজ্ঞতা এবং কর্মনিষ্ঠা দিয়ে তিনি একজন সায়েন্টিস্টও হতে পারেন, সেই সুযোগও আছে, কিন্তু সময়ের সাথে সাথে তার অভিজ্ঞতা এবং ডিগ্রি প্রাপ্তির সাপেক্ষে। এবং আমি যে সাইটগুলো হেলথের বিভিন্ন সেক্টরগুলো উল্লেখ করলাম সেগুলোতে বিভিন্ন ধরনের স্টাডি পার্টিসিপেন্ট এনরোল করা হয়। তো সেই স্টাডি পার্টিসিপেন্টের উপরে যে রিসার্চটা ট্রায়াল দেওয়া হচ্ছে বা রিসার্চটা করা হচ্ছে, সেই স্টাডি পার্টিসিপেন্টদেরকে কাজ করার জন্য কিন্তু স্টাডি নার্স হিসেবে কাজ করারও আমাদের সুযোগ আছে। এটা গেল রিসার্চ সাইডে নার্সদের কাজ করার সুযোগ, অপরচুনিটি। আবার যদি আমি বলি আইসিডিডিআরবিতে ক্লিনিক্যাল সেক্টরেও কাজ করার বেশ খানি সুযোগ আছে। সেটা কি রকম? আইসিডিডিআরবি 3 বছরের একটি ফেলোশিপ দিয়ে থাকে, ফেলোশিপ প্রোগ্রাম পরিচালনা করে, সেটা হচ্ছে 3 ইয়ার্স ফেলোশিপ ইন নার্সিং। সেখানে অনেক ভালো একটা রেমুনারেশন থাকে, যেটা স্মার্ট একটা স্যালারি। তো সেখানে 3 বছর যদি আপনি পরীক্ষা রিটেন এবং ভাইবা পরীক্ষার মাধ্যমে সিলেক্ট হন, তাহলে আপনার কিন্তু ফেলো নার্স হিসেবে সেখানে কাজ করার অভিজ্ঞতা আছে। এবং সাকসেসফুলি আপনি যদি 3 বছরের ফেলোশিপ প্রোগ্রাম কমপ্লিট করেন, এরপরে আপনি কিন্তু অ্যাজ এ ফেলো নার্স হিসেবে সেখানে একটি অনেক স্মার্ট একটা সার্টিফিকেট আপনি পাচ্ছেন, যেটা আপনার সারা জীবনের জন্য একটা অ্যাচিভমেন্ট। এরপরে ক্লিনিক্যাল সেক্টরে আপনার স্টাফ নার্স হিসেবে কাজ করার সুযোগ আছে, সিনিয়র স্টাফ নার্স হিসেবে কাজ করার সুযোগ আছে, এবং সিনিয়রিটি এবং অভিজ্ঞতা এবং এডুকেশন এর সার্টিফিকেটের সঙ্গে সঙ্গে আপনি সেখানে নার্স ম্যানেজার হতে পারবেন, এবং আরো অন্যান্য ক্ষেত্রে অবশ্যই নার্সদের সুযোগ আছে। তা আমি যেটা সংক্ষেপে বলতে চাই সেটা হচ্ছে যে নার্সদের শুধুমাত্র ক্লিনিক্যাল সেক্টরেই জব হবে, বিষয়টা আসলে সেটা নয়। নার্সরা যদি চায় তাহলে এই গবেষণার ক্ষেত্রেও তার স্বাধীন পেশা তৈরির অনেক সুযোগ আছে। এবং আমি যেটা বলবো এখানে ইন্টারেস্টিং যে বিষয়টা, আমি আইসিডিডিআরবিতে যোগদান করার পূর্বে আমি সেখানেই মহাখালীতে বর্তমান ইউনিভার্সাল মেডিকেল কলেজ হসপিটাল, তখন আয়েশা মেমোরিয়াল হসপিটাল হিসেবে পরিচিত ছিল, সেখানে আমি কাজ করতাম। তো সেখানে কাজ করার পাশাপাশি আমি মাঝে মাঝে আইসিডিডিআরবিতে ভিজিটে যেতাম, ওখানে যারা আমাদের পরিচিত আছে। তো ওখানে ভিজিটে যাওয়ার পরেই সেখানকার যে কর্ম পরিবেশ, চারপাশের পরিবেশ, কলিগদের মধ্যে সহাবস্থান, তাদের সম্পর্ক, এই জিনিসগুলো আমাকে খুবই অ্যাট্রাক্ট করেছিল। তো সেই অ্যাট্রাকশন থেকেই আমার মধ্যে সবসময় একটা টেন্ডেন্সি কাজ করতো বা একটা ইচ্ছা কাজ করতো যে এর পরের ধাপটাতেই আমাকে আইসিডিডিআরবিতে যেতে হবে। তো সেই টেন্ডেন্সি বা ইন্টেনশন থেকেই আমি সবসময় চেষ্টা করতাম নেটওয়ার্ক বিল্ডিং করার জন্য, যে আসলে এনজিওতে বা যে কোনো ক্ষেত্রে আমি যদি আমার ক্যারিয়ারকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে আমার ক্যারিয়ার তো এমনিতেই হবে না। আমার যদি ক্যারিয়ার আমি ইমপ্রুভ করতে চাই, তাহলে এক্ষেত্রে নেটওয়ার্কিংটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি যদি আমার নিজের ক্ষেত্রেই বলি, আইসিডিডিআরবিতে আমার স্বল্প সংখ্যক কিছু পরিচিত ব্যক্তি ছিলেন, তাদের সঙ্গে হওয়ার পরে আমি আইসিডিডিআরবিতে রিক্রুটমেন্টের প্রসেসটা কি সেই সম্পর্কে ধারণা নেই। এবং আমি সেখানে কি করি, আইসিডিডিআরবির নিজস্ব ওয়েবসাইটে আপনার সিভি তৈরি করতে পারবেন বা নার্সরা সিভি তৈরি করতে পারবে। এরপরে সেই সিভিগুলো যখন রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হবে, সেই অ্যাডভার্টাইজমেন্ট অনুসারে যে কোনো পোস্টের বিপরীতে অ্যাপ্লাই করার সুযোগ আছে। তবে আমি যেটার উপর অবশ্যই জোর দিব সেটা হচ্ছে নেটওয়ার্কিং। সেটা আইসিডিডিআরবি হোক অথবা বাংলাদেশে প্রতিষ্ঠিত যে কোনো এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, যেটা বেসরকারি উন্নয়ন সংস্থা নামে পরিচিত, যে কোনো প্রতিষ্ঠানেই যদি আমরা নিজেদের ক্যারিয়ার ডেভেলপ করতে চাই, সেক্ষেত্রে নেটওয়ার্কিংটা আমাদের
খুবই খুবই গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করে। জি, ধন্যবাদ। আমি এই ব্যাপারে আপনাদের কাছ থেকে আরো জানতে ফিরে আসবো যে একজন নবীন নার্স যদি যে কোনো ধরনের একটি ইন্টারন্যাশনাল এনজিওতে চাকুরির জন্য আগ্রহী হন, সেই ক্ষেত্রে তারা কিভাবে নিজেদেরকে প্রস্তুত করবেন, কি কি সুযোগ সুবিধা এবং কি কি চ্যালেঞ্জ ফেস করতে পারেন সেই সময়, এই ব্যাপারে আপনাদের সাথে আমি আলোচনার পরবর্তী অংশে আসবো। আপনাকে ধন্যবাদ আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য চমৎকারভাবে। আমাদের সাথেই থাকবেন, আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে আসবো। আমি এরপরের প্রশ্ন নিয়ে ফিরে যাব আনিসুর রহমান ফরাজি স্যারের কাছে। স্যার, আমাদের শুনতে পাচ্ছেন? স্যারের কাছে আমার Yes, প্রশ্নটি থাকবে যে যেহেতু একজন নবীন নার্স বা একজন নার্স যে তার সরকারি চাকুরির সময়সীমা পার করে ফেলেছেন, ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য দেশের বাইরে যেতে আগ্রহী, সেই ক্ষেত্রে চাকরির উদ্দেশ্যে বিদেশে ক্যারিয়ার ডেভেলপমেন্টে বা ক্যারিয়ার গড়তে যদি যেতে চান, সেই ক্ষেত্রে তারা কি কি ধরনের প্রস্তুতি নেবেন এবং এই প্রস্তুতিগুলা তারা কিভাবে স্টেপ বাই স্টেপ যদি আমাদের যারা আগ্রহী আছেন তাদের জন্য আপনি একটু আলোচনা করে তুলে ধরেন, সেই জন্য আপনাকে আমি অনুরোধ করব। thank you very much for your valuable question. So, আমাদের যারা আনএমপ্লয়েড নার্স আছেন, যারা দুর্ভাগ্যক্রমে সরকারি চাকরিতে জয়েন করতে পারেন নাই, তাদের হতাশ হওয়ার কিছু নেই। আমাদের কাছে যে সুযোগটা আছে সেটা যদি আমরা অংশগ্রহণ করতে পারি, তাহলে আমরা বিপুল সংখ্যক নার্স আমরা দেশের বাইরে জব প্রোভাইড করব। তো আমাদের যে প্রোগ্রাম ওইটি, দ্যাট ইজ অকুপেশনাল ইংলিশ টেস্ট, এর মাধ্যমে আমরা নার্সদেরকে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, দুবাই এবং আরো 10টি দেশে আমরা প্লেসমেন্টের ব্যবস্থা করতে পারবো। তো সুতরাং এই যে শর্টেজ অফ নার্স সারা বিশ্বব্যাপী, আমরা যদি প্রতি বছর যদি 1000 নার্সও তৈরি করতে পারি, তাহলেও তাদেরকে প্লেসমেন্ট করতে কোনো অসুবিধা হবে না। শুধু আমাদের যে জিনিস প্রয়োজন, যে আমরা এই জিনিসটাকে আত্মস্থ করি যাতে করে আমরা অতি সহজেই আমরা এই বেকারত্ব থেকে মুক্তি পাব এবং সেটি আমরা দেশের জন্য অনেক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে পারব। তো আমি আশা করছি যে আমাদের নার্স ভাই বোনদের একটা মোটিভেশন আসবে যে তারা নিজেকে প্রস্ফুটিত করার জন্য এবং নিজের কেরিয়ার গঠনের জন্য এমন একটি কোর্স আমাদের আছে, যে কোর্সটি অন্ততপক্ষে যদি তারা 2 মাস যদি প্র্যাকটিস করে, তাহলে তারা একটা সফলতা অর্জন করতে পারবে। এবং এখানে আরেকটা সুন্দর জিনিস আছে যে এখানে কোনো বয়সের কোনো মার নেই। আমি যতক্ষণ পর্যন্ত সক্ষম, এমনকি আমাদের আজকের যে লেটেস্ট মেসেজ যে আমরা 67 ইয়ার্স পর্যন্ত আমাদের বয়স সীমা, এই পর্যন্ত আমরা ভালোভাবে চাকরি করে যেতে পারবো এবং আমাদের ফ্যামিলি, আমাদের সেটি সার্বিক অবস্থায় আমাদের একটা উন্নয়ন হবে। এবং আমরা মনে করি দিস অপরচুনিটি is a golden opportunity for our nurses. So I think our nurses, they should understand us, they should join with us, and we'll see the future of our unemployed nurses. এবং যারা ভবিষ্যতে বের হবে, নার্সিং পাস করে বের হবে, তাদের জন্য একটা সুযোগ। অনেকেই তারা এখনো ঘরে বসে আছে, আমরা অনলাইন কোর্স চালু করেছি। আমাদের সাথে তাদের ইমেইল করসপন্ডেন্স এবং হোয়াটসঅ্যাপ করসপন্ডেন্স থাকলে তাহলে আমরা তাদেরকে অনলাইনে প্রত্যেককে এই ওইটি শিখাইতে সক্ষম হব।
এবং ওইটি যারা পাস করবে তাদেরকে আমরা সরাসরি ইংল্যান্ডে জব প্রোভাইড করতে পারবো। এটা আমাদের কমিটমেন্ট। স্যার আমি শুধু একটা সুবর্ণ সুযোগ আমাদের রয়েছে। একটা জিনিস আপনার কাছে আরেকটু জানতে চাইবো যে মানে ওইটি যদি কেউ করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনার বিএসডিটি আর সিটি একটা অপশন, এবং মানে ওইটি আমাদের মেইন ফোকাস, এবং ওইটিটা কমপ্লিট করতে হবে একজনকে বাইরের দেশে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি কমপ্লিট করার জন্য। সেই ক্ষেত্রে তাদের কাছে অন্য কোনো সুযোগ আছে কিনা, এবং আমরা যদি একদম ওপেন একটা ভিউ থেকে বলি যে ওইটি ইজ ওয়ান অফ দ্য components to go abroad for developing one's career. এর পাশাপাশি ওইটি এবং ওইটি পরবর্তী যে ধাপগুলো সেই ধাপগুলো অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন, এবং আমরা চাইবো একটু ওপেন এন্ডেড তাদের হাতে কোনো সুযোগ আছে কিনা অবশ্যই একটা গাইডলাইন আপনার কাছ থেকে যে তারা কোন দিক দিয়ে এই জিনিসটা অ্যাচিভ করার দিকে এগিয়ে যেতে পারে। জি ধন্যবাদ। এটা সহজ, খুবই সহজ গাইডলাইন। আমরা যদি ওইটি উত্তীর্ণ হতে পারি তাহলে আমাদের পরবর্তী ধাপগুলি খুবই মসৃণ। আমরা এমপ্লয়ার, ইংল্যান্ডের যারা এমপ্লয়ার আছে তাদের সাথে সরাসরি সংযোগে, এবং কোভিড-19 যদি একটু আসে, স্থবিরতা আসে, বা করোনার পরিস্থিতি যদি স্বাভাবিক পর্যায়ে চলে আসে, তাহলে আমাদের দেশে এমপ্লয়াররা আসবে এবং এখান থেকে তাদের সিলেকশন হবে। এবং আমরা যদি ইন অ্যাডভান্স ওইটি করে রাখতে পারি তাহলে তাদের জন্য সেই সুযোগটা অতি সহজ হবে। এবং তারপরে একটা টেস্ট আছে, সেটা হলো সিবিটি টেস্ট। সেই সিবিটি টেস্টও আমরা বাংলাদেশ থেকে করাই নিতে পারবো, সেটা সুযোগ আমাদের আসছে। এরপরে আমাদের একটা অ্যাডাপ্টেশন কোর্স আছে, সেই কোর্সটা আমাদের ইংল্যান্ডে হবে, দ্যাট ইজ লাইক অ্যান ইন্টার্নশিপ। তো 6 month অ্যাডাপ্টেশন পিরিয়ড। সেই অ্যাডাপ্টেশন পিরিয়ডে সে একটা পূর্ণ স্যালারি পাবে, তার থাকা খাওয়ার সুব্যবস্থা থাকবে, এবং তার ট্রান্সপোর্টেশন থাকবে, এবং তার যে গাইড থাকবে, দ্যাট ইজ দ্য মেন্টর। তো মেন্টরের মাধ্যমে তারা বেসিক নার্সিং যে জিনিসগুলি সেগুলা তাদের শেখানো হবে, এবং তাদের যদি টেকনিক্যাল স্কিল যে সমস্ত এরিয়াতে তারা কাজ করতে ইচ্ছুক অ্যাজ পার দেয়ার চয়েস, তখনই তাদের প্লেসমেন্টটা ঠিক করা হবে। তবে এখানে একটা জিনিস, যে আরএন যারা ক্লিনিক্যালি থাকবে তাদের কিন্তু একটা স্ট্যাটাস থাকবে, এবং যারা ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, আইসিইউ, সিসিইউ, ডায়ালিসিস বা অপারেশন থিয়েটার, সেই সমস্ত জায়গায় কাজ করবে, তাদের স্যালারি রেঞ্জটা কিন্তু আরো বেশি থাকবে। পাশাপাশি তাদের একটা কমিউনিটি ওয়ার্ক থাকবে, সোশ্যাল এবং সোশ্যাল কেয়ার, সেই ক্ষেত্রেও কাজ করতে পারবে, তারা কমিউনিটি ক্লিনিকে কাজ করতে পারবে, এবং হোম কেয়ার, হোম হেলথ কেয়ার, সেখানেও তারা কাজ করতে পারবে। এবং এখানে মজার বিষয় হলো যে এখানে মান্থলি কোনো পেমেন্ট হয় না, আওয়ারলি পেমেন্ট। আমি দৈনিক যত ঘন্টা কাজ করতে পারবো আমার সেই রেঞ্জে আমার ইনকামটা আসবে। সুতরাং দিস ইজ দ্য গ্রেটেস্ট চান্স। I think our nurses will enjoy this chance. থ্যাংক ইউ স্যার। আমরা পরবর্তীতে আমাদের প্রশ্ন নিয়ে আপনার কাছে কিছু অ্যাডিশনাল প্রশ্ন নিয়ে ফিরে আসব। তবে সেই সাথে আমি এই মুহূর্তে আপনার কাছে যে জিনিসটি জানতে চাইবো, যেহেতু আপনি একটি প্রতিষ্ঠানে চেয়ারম্যান, একজন নার্সের কাছে ওইটি করা, তার যে স্টেপসগুলো তাকে করতে হবে, প্রথম হচ্ছে তাকে অবশ্যই বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্টার্ড একজন নার্স হতে হবে।
জি রেজিস্টার্ড নার্স যারা হবেন তাদের কাছে, তারপরেও যারা স্টুডেন্ট তারা কিন্তু ইন অ্যাডভান্স এই কোর্সটা করতে পারে। ফাইনাল ইয়ার, দ্যাট মিনস ডিপ্লোমা বা বিএসসি নার্সিং এ ফোর্থ ইয়ারে পড়ছে, তাদেরও কিন্তু এই সুযোগটা রয়ে গেছে। তারা যদি এখন থেকেই এই প্র্যাকটিসটা করে তাহলে তাদের কেরিয়ারটা তারা বুঝতে পারবে। এবং আমাদের যারা এই ব্যাপারে জানতে চাচ্ছি স্যার, যে ওইটি কোর্সটি একটি ধাপ এবং এটি যে কয়েকটি ধাপ বিদেশে যাওয়ার জন্য আছে তার ভেতরে একটি, সেই ক্ষেত্রে ওইটি সে চাইলে পরে আগে করে রাখতে পারে অথবা সে পাশ করার পরেও করতে পারবে, রেজিস্ট্রেশনের পরেও করতে পারবে, এরকম কোনো ব্যাপার আছে কিনা? এবং সেই সাথে স্যার বাইরে যাওয়ার জন্য এই মুহূর্তে যে প্রসিডিউরটা চালু আছে সেখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন পড়ে কিনা? একটু লেন্দি, একটু কঠিন মানে। স্যার আমি আবার ক্লিয়ার করি, যে মানে যদি কোনো স্টুডেন্ট সে পাস করার আগেও করে রাখে, আমাদের প্রশ্নটা হচ্ছে যে সে পাস করে লাইসেন্স পাওয়ার পরেই সে বাইরে ক্যারিয়ার করার সুযোগটা পাবে, এই ব্যাপারটা আমি একটু ক্লিয়ার হতে চাইবো। মানে সে যদি আগেও করে রাখে তাকে লাইসেন্সটা অ্যাভেল করে নিতে হবে এবং কোনো অভিজ্ঞতার প্রয়োজন আছে কিনা দেশে। 2 ইয়ার্স ভ্যালিডিটি। সুতরাং একবার যে ওইটি পাস করবে সে 2 বছর ওই সার্টিফিকেটটা তার ভ্যালিডিটি থাকবে এবং 2 বছরের ভিতরে সে নিজেকে সেট আপ সে যেতে পারবে। এই জন্য আমি বলছি যারা ফোর্থ ইয়ার পড়ছে বিএসসি নার্সিং বা ডিপ্লোমা নার্সিং এ থার্ড ইয়ার পড়ছে, ইভেন মিডওয়াইফ যারা, তাদেরও কিন্তু সুযোগ রয়েছে। তো সুতরাং আমি বলছি যে এখানে সর্বস্তরের নার্সদের সম্পৃক্ত হওয়ার একটা সুযোগ আছে। জি স্যার, ধন্যবাদ। এবং এটা শুধু একটু কথা বলে নেই, জাস্ট এটা এই যে এই কোর্সটা শুধু আমার চাকরির বিদেশের চাকরির জন্য ব্যবহার হয় তার চেয়ে বড় হলো যে দিস ইজ মাই পার্সোনাল অ্যাসেট। সুতরাং যার মাঝে থাকবে সে যে কোনো সময় বিশ্বে যে কোনো দেশে চাকরির সুযোগ পাবে। এবং সরকারি যারা আছেন তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তারা আমরা যখন আর্লি লাইফে আমাদের চাকরিতে গেছি তখন আমরা দেশের বাইরে ছিলাম, আমাদের সরকারিভাবে আমাদের একটা লিয়েনের ব্যবস্থা ছিল। তো এখন যারা সরকারি জব করছেন তারা যদি ইচ্ছা করেন তাহলে এই ওইটি পাস করে তাদের অফার লেটার নিয়ে সদস্য সরকারের কাছে প্লেসমেন্ট করবেন এবং সেখানে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের মাধ্যমে বা তাদের যে অথরিটি, রেসপেক্টিভ অথরিটির মাধ্যমে যদি লিয়েনের আবেদন করে তাহলে তারা কিন্তু 5 বছরের জন্য লিয়েন পাবে এবং লিয়েন কমপ্লিট করে তারা দেশের বাইরে যেয়ে সেখানে তারা ভালো কাজ করবে এবং সেখান থেকে যে রিমিডিয়েন্স আসবে এটা আমাদের দেশের উন্নয়নের কাজে লাগবে এবং তাদের যে নলেজটা, তাদের প্র্যাকটিস আমাদের দেশে আবার পুনর্বাসে ইউটিলাইজ করার সুযোগ পাবে। জি ধন্যবাদ স্যার। আমরা পরবর্তী প্রশ্নে ফিরে যাব এবং সে প্রশ্ন নিয়ে আমরা চলে যাব নাসিমা নাহার ম্যাডামের কাছে। ম্যাডাম, আপনি যেহেতু ইউরোপে চাকুরিরত অবস্থায় রয়েছেন দীর্ঘ সময় ধরে, আপনার কাছে স্পেসিফিক্যালি যদি আমরা জানতে চাই যে এই মুহূর্তে যারা ইউরোপিয়ান কান্ট্রি বা ইটালিতে, প্রথমে আমি বলতে চাইবো যে যদি ইউরোপিয়ান কান্ট্রিগুলো যারা ইউর অধীনে সেই সব দেশে চাকরির জন্য আগ্রহী হয় তাহলে সেই সব জায়গাতে কি কি ধরনের সুযোগ আমাদের দেশি নার্সদের জন্য রয়েছে এবং এই চাকরিগুলো বা এই চাকরিগুলো পেতে গিয়ে তাকে কি কি ধরনের প্রস্তুতি নিয়ে যেতে হবে বা কি কি ধরনের চ্যালেঞ্জ আমাদের দেশের নার্সদের
করতে হতে পারে সেই ব্যাপারটি একটু আমাদের জন্য আলোচনা করবেন। ধন্যবাদ কোন কোন আপনাকে। সেক্টরগুলো, আমি যদি আরেকটু স্পেসিফিক হই, কোন কোন সেক্টরগুলো সেখানে কাজ করতে সুযোগ পাবে আমাদের দেশের নার্সরা জন্য, এবং কি কি চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে বা কি ধরনের প্রস্তুতি নিয়ে যাওয়ার জন্য আপনি তাদেরকে বলবেন? আমি আসলে এই ইতালির কথাই বলবো। ইতালিতে অপরচুনিটিস বলতে, যদি এখানে কেউ মানে আসতে আগ্রহী থাকে, আসে বা আসার পরে সে নার্স হিসাবে কাজ করার অনুমতি পায়, তবে তার জন্য অনেক সুযোগ সুবিধা আছে। যেমন অ্যাভেলেবেল জব আছে, তার এখানে ফ্যামিলি নিয়ে থাকার সুবিধা আছে। এক কথায় বলতে গেলে একজন ইতালিয়ান নাগরিকের মতোই সুযোগ সুবিধা পাবে। আর যেটা চ্যালেঞ্জ তাকে চ্যালেঞ্জ, আমি 1 নম্বর চ্যালেঞ্জ এটা আমি আরেকটু জি বলুন। আরেকটু জানতে চাই, একটু ক্লিয়ার হওয়ার জন্যই আমার জানতে চাওয়া, সে ব্যাপারটা হচ্ছে যেমন ধরেন মানে উন্নত বিশ্বের সম্পর্কে আমরা যে ধরনের ধারণা পোষণ করি সেই সব ক্ষেত্রে আসলে যেমন আপনি, আমি যতটুকু জানি একটি ওল্ড হোম আছেন, তো আমাদের দেশের যে ওল্ড হোমগুলা সেগুলোর থেকে ওইখানকার পার্সপেক্টিভ ভিন্ন। তো এই যে একটা অপশন আমাদের হয়তোবা দেখা যায় যে আমাদের দেশে যারা প্রফেশনাল নার্স আছে তারা হয়তোবা ক্যারিয়ারের একটা ওয়ে হিসাবে ওল্ড হোম নার্সিং বা ওল্ড কেয়ার যে হোমগুলো আছে ওল্ড হোম গুলাতে জব ডেভেলপ করবে, মানে ক্যারিয়ার ডেভেলপ করবে এরকম চিন্তা করে না, কিন্তু উন্নত বিশ্বে এটা সম্ভব। ইভেন আমি যতটুকু জানি আপনিও সেরকম একটা সংস্থার সাথে আছেন। তো এই ধরনের স্পেসিফিক আরো কোনো গাইডলাইন যে এই ক্যারিয়ারটা এই সেক্টরে, যেটা আমাদের দেশে হয়তো বা আমরা এইভাবে চিন্তা করি না, ওই ধরনের কোনো সুযোগ আমরা যদি আপনার কাছ থেকে একটু জানতে পারি। জি ধন্যবাদ আপনাকে। জি, হোম হোম কেয়ার হোম যেটা বলা হয়, ওল্ড হোম যেটাই হোক, এখানে বলে থাকি কাজা দি রিপোজো। তো এখানে আসলে আমি ইতালিতে আসার আগে জানতাম না যে একটা ওল্ড হোমে কিভাবে কাজ করতে হয়। আমি যেটা আমাদের দেশে ওল্ড হোম দেখেছি সেটা একটা বাসা বাড়ির মতো পরিচালনা করা হয়, কিন্তু এখানে যারা ওল্ড হোমে যে সব বয়স্ক লোকজন থাকেন তার ওনারা বেশিরভাগই মৃত্যু পর্যন্ত এখানে থাকেন। তবে এখানে সিস্টেম অনুযায়ী এখানে 24 ঘন্টা ডাক্তার নার্সের আন্ডারে থাকেন। আমি যারা এখন ডিপ্লোমা করছে বা ইউরোপে আসতে চান, আমি তাদেরকে বলবো অবশ্যই এই ধরনের একটা অভিজ্ঞতা অর্জন করতে। দেশে যদি সুযোগ থাকে কোনো কোর্স বা কোনো ট্রেনিং এর মাধ্যমে একটা অভিজ্ঞতা অর্জন করে রাখা খুবই ভালো, যেটা কর্মক্ষেত্রে অবশ্যই কাজে লাগবে। আর অবশ্যই এটা আমার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল। আমরা যখন ডিপ্লোমা করেছি তখন আমরা কোনো ওল্ড হোমে ট্রেনিং করার সুযোগ পাইনি। এখানে এসে অনেক অভিজ্ঞতা, অনেক এক্সপিরিয়েন্স অর্জন করেছি। আর আর অবশ্যই যেহেতু আমি ইতালিতে আছি, ইতালির কথাই বলবো। অবশ্যই ইতালিয়ান ভাষাটাকে গুরুত্ব সহকারে দেখতে হবে। এখানে অন্য কোনো ভাষার তেমন ব্যবহার হয় না। কারো যদি ইতালিতে আসার ইচ্ছা থাকে, এখানে অবশ্য হসপিটালেও জব করতে পারবে আসতে চাইলে। তো আমি
অবশ্যই ভাষার উপর গুরুত্ব দিব, ভাষাটাকে শিখতে হবে। এই ইংরাজি আমরা যখন ডিপ্লোমা করেছি ইংরাজি তেই লেখাপড়া করেছি, অনেক সময় না বুঝে মুখস্থ করেছি, যেটা পরবর্তীতে মনে রাখা সম্ভব হয় না। তবে ইংলিশটা আমাদের দেশ থেকে অন্যান্য দেশে ইংল্যান্ড, আমেরিকা, অন্যান্য এশিয়ান কান্ট্রিতে যেতে অবশ্যই এটা সাহায্য করবে। এবং যদি এই ইংলিশটা প্র্যাকটিস করে তাহলে অন্যান্য দেশের জন্য অবশ্যই এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এই ইতালির জন্য অবশ্যই ইতালিয়ান ভাষাটা বাধ্যতামূলক। এখানে আমি আরেকটা কথা বলবো যে অবশ্যই যদি কারো ইতালি বা কোনো বাহিরের দেশে যাওয়ার ইচ্ছা আগ্রহ থাকে তাহলে অবশ্যই তাকে এই স্কিলটা বাড়াতে হবে, তাকে বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে অভিজ্ঞ হতে হবে। অভিজ্ঞতাটা অর্জন করা খুবই জরুরি, যেটা তাকে এখানে কর্মক্ষেত্রে অবশ্যই হেল্প করবে। ধন্যবাদ ম্যাডাম। তাহলে ভাষা শিক্ষাটা একটা জরুরি চ্যালেঞ্জ থাকবে। আপনি যেটা বলছেন সেখান থেকে আমরা বলতে পারি যে ইটালিয়ান ভাষাটা যদি স্পেসিফিক্যালি শিখে আসতে পারে ইটালিতে, সেটা তার জন্য সবচেয়ে বেশি পজিটিভ হবে। এবং যদি তারা তাদের নিজেদের স্কিলটা ডেভেলপ করে নেয় সেখানে অ্যাডপ্ট করা তাদের জন্য সহজ হবে। তো আমাদের নবীন নার্সদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা ভাষা, সেটা ইংরেজি বা যেই দেশে যেতে আগ্রহী আপনারা, সেই দেশের ভাষার জন্য যে সার্টিফাইড কোর্স আছে যেটা অ্যাকসেপ্টেবল সেই দেশে, সেই কোর্সগুলো কমপ্লিট করে নেবেন। যেই সার্টিফিকেটটি আপনি বাইরে যাওয়ার প্রসেসিং এর সময় অ্যাকসেপ্টেড হবে, এটা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং নিজেদের যে সময় তৈরি করার সময় স্টুডেন্ট অবস্থা এবং যেতটুকু সময় আপনি দেশে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা অর্জন করবেন, সেই সময় চেষ্টা করবেন সর্বোচ্চ অভিজ্ঞতাটা অর্জন করে নিতে, যাতে সেখানে যে পরীক্ষার সম্মুখীন আপনাকে হতে হবে এবং সেই জায়গাগুলোতে কাজের ক্ষেত্রে যে স্কিলগুলো আপনার প্রয়োজন হবে সেগুলো যাতে আপনার যথেষ্ট পরিমাণে আপনি তৈরি করে নিয়ে যেতে পারেন, সেই জায়গাগুলো আপনাদের জন্য চ্যালেঞ্জ হিসেবে থাকবে। ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের সাথে সংযুক্ত হবার জন্য। সাথেই থাকবেন, আমরা পরবর্তীতে দর্শকের প্রশ্ন নিয়ে আপনাদের কাছে আসব। আমি পরবর্তী প্রশ্ন নিয়ে এখন চলে যাব তাহমিনা ম্যাডামের কাছে। ম্যাডামের কাছে আমার যে প্রশ্নটি থাকবে সেটি হচ্ছে, এখন যারা নবীন নার্স রয়েছেন অথবা যারা যাদের নিজেদের ক্যারিয়ার এনজিওতে ডেভেলপ করার জন্য ডিসিশন নিয়ে ফেলেছেন, এমন কেউ যদি হয়, সেই ক্ষেত্রে তারা যদি এনজিওতে চাকরি করতে যায়, তারা নিজেদেরকে প্রস্তুতির জন্য বা একটি এনজিওতে কাজ করার ক্ষেত্রে তাদের সামনে কি কি সুযোগ আপনার মতে রয়েছে এবং সেই চাকরিটি পাওয়া হতে শুরু করে সেই চাকরিটি মেইনটেইন করা, এই সমগ্র জায়গায় তারা কি কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে পারে, সেই ব্যাপারে একটু আলোচনা করার জন্য আমি আপনাকে অনুরোধ করব। ধন্যবাদ সাইফুর রহমান সাহেবকে। আসলে আমাদের যারা নবীন নার্স আছে এবং যারা এনজিওতে ক্যারিয়ার গড়ার জন্য তাদের আশা, তাদের প্রতি আমি একটা বলবো যে এনজিওতে কাজ করার জন্য যে মন মানসিকতা যদি তারা ঠিক করেই ফেলে, তাহলে সর্বপ্রথমে তাদেরকে আমাদের যেটা হলো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশটাকে বেশি প্রাধান্য দিতে হবে। এবং ইংলিশটাকে, কারণ বিভিন্ন ধরনের এনজিও গুলোতে আমাদের যে পরিচালনা করে সেখানে মেইনলি আমাদের বাহিরের ফরেনার কান্ট্রির নার্সরা থাকে। তো তাদের সাথে যদি আমি ভাষাগতভাবে কমিউনিকেশনটা গুড করতে পারি তাহলে সেক্ষেত্রে আমার কাজে হয়। যেমন একটা এনজিও ক্ষেত্রে একটা নার্স প্রথমে প্রথমে সে যদি ঢুকে নার্স হিসাবেই ঢুকবে। নার্সে যদি সে তার ক্যারিয়ারকে খুব ভালোভাবে সার্ভিসটা দিয়ে যদি তার হলো স্যাটিসফাই অর্জন করে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে একজন নার্স সেই এনজিওতেই বিভিন্ন ধরনের আপার লেভেলের আপনার পোস্ট থাকে। তো সেই পোস্ট গুলাতে যখন অপরচুনিটি আসে বা রিক্রুটমেন্টের প্রয়োজন হয়, তখন তারা ভিতর থেকে যারা কাজ করে একজন নার্স হিসাবে এনজিওতেই, তখন তাদেরকেই বেশি প্রাধান্য দেয়। তো এখন যদি তারা একজন নার্স হিসাবে কাজ করার পর যদি তাদের এক্সপার্টনেসটাকে সেভাবে তারা গ্রো আপ করে, সেক্ষেত্রে দেখা যায় যে আমি যদি বলি দুইটা এনজিও আইসিডিডিআরবির ক্ষেত্রে আমাদের মাইনুল সাহেব সব বলছে, তো সেইটা থেকে আমি এখন যেটা বলতে চাচ্ছি এমএসএফ এর ক্ষেত্রে, যেমন এমএসএফ এর এন্ট্রি পয়েন্টটা হলো প্রথমে একজন নার্স পাস করার পর
তার যদি জব অপরচুনিটির রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করতে পারে, তবে সে ইন্টারভিউতে ইন্টারভিউতে জয়েন করার পর সেই ইন্টারভিউটাতে যদি সে পাশ করে সিলেক্টেড হয়, তাহলে সিলেক্টেড হিসাবে নার্স হিসাবেই প্রথমে তার এন্ট্রি লেভেল। সে নার্স হিসাবে কিছু কিছু জায়গায় তার কাজ করা গুলো যদি সে ডেভেলপ করে এবং তার এক্সপার্টনেসটাকে ধরায়, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় পরবর্তী পোস্টটাই হলো নার্সিং সুপারভাইজার। তো নার্সিং সুপারভাইজারের ক্ষেত্রে যদি সে তার সুপারভিশনটা এবং তার স্টাফ ম্যানেজমেন্ট সবকিছুকে যদি দক্ষভাবে করে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই জায়গাটাই আরেকটা পোস্ট ক্রিয়েট তার আপার লেভেলের নার্স কনসালটেন্ট, যেটা আমাদের বাংলাদেশে এই কনসালটেন্ট পদটা খুব আমি মানে খুব কম এনজিওতেই দেখছি। কিন্তু এইখানে কনসালটেন্ট হিসাবে মানে যেমন সে কিন্তু এক পেশেন্ট দেখে, রুগী দেখে, দেখার পরে সে কিছু কিছু রোগের উপরে তাকে ট্রেনিং দেওয়া হয়, বাহির থেকে ট্রেনিং দেওয়া হয়, সেই ট্রেনিং গুলার উপরেই সে পেশেন্ট গুলা দেখে পেশেন্টের প্রবলেম আইডেন্টিফাই করে ডায়াগনোসিস করে তাকে একটা ট্রিটমেন্ট দিতে পারে। এবং এমন কিছু পেশেন্ট আসে যেগুলো ক্রিটিক্যাল, সে হয়তো ম্যানেজ করতে পারে না, সেই ক্ষেত্রে সে ডাক্তারের কাছে রেফার করে দিল। এখন এই নার্স কনসালটেন্ট পদে যদি সে তার এক্সপার্টনেসটাকে আরো স্কিল ভাবে গড়ে তুলে, তাহলে দেখা যায় তার পরবর্তীতে সে একজন এক্সপার্ট নার্স হিসাবে আমাদের দেশে এবং দেশের বাহিরেও সে কাজ করার মতো দক্ষতা অর্জন করে। তো আমাদের দেশে যারা নবীন নার্স আছে তাদের মধ্যে অনেক ট্যালেন্ট আছে এবং ইন্টেলিজেন্ট। তারা যদি এই মানে এই এনজিওতে আসার আগে ইয়া করে যে তাদের মনোভাব যে না আমি এনজিওতে কাজ করব, তাহলে আমি বলবো তাদেরকে সর্বপ্রথমে সে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে মানে আপগ্রেড করবে এবং ইংলিশের প্রতি সে খুব স্কিলফুল হলে দেখা যাচ্ছে এই ফরেনারদের সাথে যোগাযোগের ক্ষেত্রে যদি ভাষাগত কোনো সমস্যা না হয়, সে কি চাচ্ছে এবং আমি তাকে কি সার্ভ দিচ্ছি সেই জিনিসটা বুঝাইতে পারলে আমার কাজটা দেখা যায় খুব সহজ হয়ে যায়। আর যারা এনজিওতেই থেকে যাচ্ছে, আমি মনে করবো এনজিওতেও যদি থেকে যায় তবেও সে তার ক্যারিয়ারটাকে খুব ভালোভাবে নিয়ে যেতে পারবে। কারণ এনজিওতে কাজ করাতে দেখা গেল যে একজন নার্স এক্সপার্ট হিসাবেও কাজ করতে পারে, আবার একজন নার্স বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজেক্ট দেশে যখন আসে তখন ওই এনজিওর মাধ্যমে ওইসব প্রজেক্ট গুলাকে দেখা যাচ্ছে সেই হেড হিসাবেই ডেভেলপ করে এবং সে হেড হিসাবে সেখানে কাজ করে বিভিন্ন এনজিও গুলোকে চালায় নেয়। আর ওই জায়গাগুলোতেই মানে এনজিও গুলোতেই দেখা যাচ্ছে একজন নার্স এক্সপার্টই যে তার ওই টিমটাতে ওই মেম্বারটার মধ্যে সেই হেড থাকে, সে তাদেরকে ডিল করে, তাদের সবকিছু ফুলফিল করে। তো দেখা যাচ্ছে এখানে শুধু যে তার ক্যারিয়ার একজন নার্স হিসাবে কাজ করা তা না, বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট এবং সে চাইলেও সে যদি চায় তাহলে এখানে তার ক্যারিয়ারটাকে সে একজন টিচার হিসাবেও নিতে পারবে, একজন ভালো দক্ষ ট্রেনার হিসাবেও যাবে, যে সে দেখা যাচ্ছে একসময় সব ফুলফিল করে বিভিন্ন ধরনের নতুন নিয়োগকৃত নার্স, নতুন নিয়োগকৃত কোনো স্টাফ তাদেরকেও সে একটা ট্রেনিং দিয়ে ডেভেলপ করে, সেক্ষেত্রে সে একজন ট্রেনার হিসাবেও ওখানে কাজ করতে পারে। তো আমি বলবো যে এনজিও গুলাতে যেমন ক্লিনিক্যাল সাইডে নিজের এক্সপিরিয়েন্সকে গ্রো আপ করার একটা সুযোগ আছে, নিজের স্কিলটাকে স্কিলফুল করার যেমন একটা সুযোগ আছে, তেমনি নিজের ক্যারিয়ারটাকে একজন নার্স থেকে নার্স এক্সপার্ট পর্যন্ত নিয়ে যাওয়ারও দক্ষ ক্ষমতা থাকে। দেখা যায় সেই ক্ষেত্রে সে বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের ট্রেনিং এ যেয়ে নিজের সেই ট্রেনিং আসে বাংলাদেশের মানুষের জন্য বা বিভিন্ন এনজিওর জন্য করে নিজের এক্সপার্টটাকে খুব সুন্দরভাবে গ্রো আপ করতে পারে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি নবীনদের প্রতি এটাই বলবো, এনজিওতে কাজ করার মতো সর্বপ্রথম একটা মন মানসিকতা এবং তার অন্যের জন্য করার যে মন মানসিকতা থাকলে তবেই সে মানে এনজিওতে নিজের ক্যারিয়ারটাকে অনেক অনেক দূর নিয়ে যেতে পারবে এবং সে তার ভাষাগতভাবে ইংলিশটাকে সবকিছু দিয়ে স্কিলটাকে তার গড়ে তুলে সেক্ষেত্রেও সে একটা এক্সপার্ট হয়। যেমন আমরা এখন যেমন সরকারি চাকরি করছি ঠিকই, কিন্তু দেখা যায় অনেক ট্রেনিং এ আমরা গেলে সেখানে দেখা যাচ্ছে আমাদেরকে কিন্তু বিভিন্ন এনজিও থেকে অনেকে আসে আমাদেরকে ট্রেন আপ করে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা সেখানে শুধু একজন যে আমরা নার্স হিসাবে ক্লিনিক্যাল সাইড না, ক্লিনিক্যাল সাইডেও যেমন কাজ করার অভিজ্ঞতা আছে, এক্সপার্ট হিসাবেও কাজ করার অভিজ্ঞতা, তেমনি সে একজন ট্রেনার হিসাবেও বড় মাপের একজন নার্স এক্সপার্ট নার্স ট্রেনার হিসেবে নিজের ক্যারিয়ারকে গ্রো আপ করতে পারে। তো সেক্ষেত্রে আমি মনে করবো যে একজন নার্সের ক্যারিয়ার এবং তার অপরচুনিটিকে নিয়ে যাওয়ার জন্য এনজিওটা খুব বড় একটা সহায়ক। ধন্যবাদ আপনাকে আপনার আলোচনার জন্য। আমরা আমাদের সাথেই থাকবেন, আমরা প্রশ্নর অংশ নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। আমি পরবর্তী প্রশ্ন নিয়ে আমাদের অতিথি মাইনুল হাসান সাহেবের কাছে চলে আসছি। আপনার কাছে আমি একই কথা একটুই জানতে চাইব
যে আপনি যদি মনে করেন আপনি ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে ডিফারেন্ট জায়গা থেকে একটু আলোচনা করেন আমাদের এবং এর বাইরেও সাধারণ যারা অন্যান্য এনজিওতেও কাজ করার জন্য আগ্রহী আছে, আপনি যেহেতু অভিজ্ঞ একজন নার্স, আপনার কাছ থেকে আমি জানতে চাইবো যে তাদেরকে প্রস্তুতি শুধুমাত্র আইসিডিডিআরবি বা এমএসএফ বলে আমি একই জায়গায় জিনিসটাকে কনসেন্ট্রেটেড করে রাখতে চাইবো না। দেশে আরো বিভিন্ন এনজিও এই মুহূর্তে কাজ করছে, আমরা তাদের অনেকের নাম জানি। ইন্টারন্যাশনাল রেড ক্রিসেন্ট সোসাইটি আছে, অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার আছে, ইউএন এর বেশ কিছু প্রজেক্ট আমাদের দেশে এখন চালু আছে, যেগুলো হয়তো ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য। কিন্তু সবগুলার আঙ্গিকেই আমি আপনার কাছ থেকে আশা করব যে এই চাকরিগুলো যদি কেউ অ্যাভেল করতে চায় বা কেউ ক্যারিয়ার এই সব জায়গায় ডেভেলপ করার একটা চিন্তা মাথায় থাকে, কোন কোন জিনিসগুলোকে তারা চ্যালেঞ্জ হিসাবে মাথায় রাখবে অবশ্যই, এবং এই জায়গাগুলোতে কি কি সুযোগ সুবিধা তারা পেতে পারে। আমি দুইটা পার্সপেক্টিভ থেকে আশা করতে পারি। একটা হচ্ছে যে যারা একদম নবীন নার্স আছেন তাদের ক্ষেত্রে এটা একটা চয়েসের জায়গা হতে পারে, অথবা যারা অলরেডি সরকারি চাকরির বয়স শেষ করে ফেলেছেন তারা হয়তো এই সেক্টরটার দিকে ঝুঁকে পড়তে পারেন। সেই ক্ষেত্রে আপনি একটু তাদের জন্য আলোচনার জন্য আমি আপনাকে অনুরোধ জানাবো। জি, ধন্যবাদ আপনাকে আবার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তো আসলে যেহেতু এনজিও বিষয়ে কথা হচ্ছে, যে এনজিওতে মূলত নার্সদের সুযোগ, চাকুরির বা ক্যারিয়ারের সুযোগটা কেমন, তো আমি মনে করি যে এই সম্পর্কে একটু দর্শকদের আইডিয়া দেওয়া প্রয়োজন। যে আমাদের দেশে আমরা যদি দেখি, সেটা হচ্ছে যে এনজিও ব্যুরো অফ বাংলাদেশ, এটা হলো আপনার দেশের ভিতরে যতগুলো দেশি এবং বিদেশি এনজিও করে তাদের আসলে রেগুলেট করে। তো তার হিসেব অনুযায়ী দেখা যাচ্ছে যে আমাদের দেশে বর্তমানে রেজিস্টার্ড ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল এনজিওর সংখ্যা সর্বমোট 2510টি। সংখ্যাটা নেহাতই একদমই কম না, এটা বেশ ভালো একটি সংখ্যা। এবং আমাদের দেশে বিদেশি এনজিওর সংখ্যা সেটাও হচ্ছে 257টি। তার মানে হচ্ছে যে মোট দেশি এবং বিদেশি মিলে সর্বমোট আমাদের দেশে 2500-র অধিক এনজিও কাজ করছে। এনজিও গুলোর কাজের আসলে ধরনটা কিরকম, এনজিওরা আসলে কোন সেক্টর নিয়ে কাজ করে, সেটা একটু আমরা যদি বুঝতে পারি সেটা আমাদের জন্য ভালো। সেটা হচ্ছে যে এনজিও গুলোর কাজের ধরনটা হলো এরকম যে খাদ্য, মানুষের যে মৌলিক চাহিদা সেগুলোর মধ্যে খাদ্য, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু কাজ করে। এর বাইরেও যদি আমরা দেখি, আমাদের প্রতিটি দেশেই কিছু ক্ষুদ্র জনগোষ্ঠী থাকে, তাদের উন্নয়নের জন্য এনজিও গুলো কাজ করে থাকে। পরিবেশ, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, তারপরে উন্নয়ন কর্মসূচি, ক্ষুদ্র ঋণ, এইডস, যক্ষ্মা, ম্যালেরিয়া, স্পেসিফিক এই ডিজিজগুলো নিয়েও কিন্তু বিভিন্ন এনজিও গুলো কাজ করে। তবে যেখানে দেখা যাচ্ছে যে পৃথিবীতে মানুষ থাকলে তার সুস্বাস্থ্য নিয়ে সবসময় চিন্তা করতে হবে, এজন্য আর আমরা যেহেতু নার্স, তো আমাদের অপরচুনিটি গুলো কোথায় সেটা যদি আমরা চিন্তা করতে যাই, তাহলে দেখা যাচ্ছে যে এই 2500 এনজিওর মধ্যে তাদের অনেকেরই একটা কনসার্ন যে তারা স্বাস্থ্য নিয়ে কাজ করে। তো স্বাস্থ্য নিয়ে কাজ করে এরকম অনেক এনজিও বাংলাদেশে আছে। তো এনজিওর একটু ধারণা যদি দেওয়ার চেষ্টা করি, তাহলে আমরা যে সারা পৃথিবীতে বর্তমানে যতগুলো এনজিও আছে তার মধ্যে এটাও আমাদের একটা গর্বের বিষয় যে আমাদের বাংলাদেশের মতো একটি ছোট্ট উন্নয়নশীল দেশের একটি এনজিও, যেটার নাম আমরা সবাই জানি, সেটা হচ্ছে ব্র্যাক।
এখানে দেখা যাচ্ছে যে এনজিও অ্যাডভাইজার নামে একটা প্রতিষ্ঠান আছে, তারা টপ 10 বা টপ 20 এনজিওর একটা তালিকা করেছে। সেই মানে টপ 20টি এনজিওর মধ্যে আমাদের ব্রাক হচ্ছে অন্যতম, তার মানে হচ্ছে 1 নাম্বার একটি এনজিও ব্রাক। তো এটা কিন্তু সত্যি আমাদের গর্বের একটি বিষয় যে আমাদের মতো উন্নয়নশীল দেশের একটি এনজিও ব্রাক 1 নাম্বার পজিশনে আছে। তো ব্রাকের কার্যক্রমও যদি আমরা দেখি, ব্রাকের হেলথ সেক্টরের কার্যক্রম যদি আমরা দেখি, বাংলাদেশে ব্রাক হেলথের অনেকগুলো সেক্টরে কিন্তু কাজ করে। তো এই হেলথ সেক্টরগুলোতে কিন্তু আমাদের নার্সদের কাজ করার অনেক সুযোগ আছে। এবং আমি যদি আরো ইনফরমেশন দিই, সেটা হচ্ছে আমাদের দেশে আরো কিছু রিনাউন্ড এনজিও আছে, যে এনজিও গুলোতে অলরেডি আমাদের দেশের নার্সরা কাজ করছেন। যেমন কেয়ার কেয়ার বাংলাদেশ, তারপরে হচ্ছে আপনার এমএসএফ, যেটার কথা অনেক আলোচনা হলো, আমার পূর্ববর্তী আলোচক আলোচনা করেছেন। এমএসএফ, এরপর আছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন, ক্লিম এইড, অ্যাকশন এইড, এরপর আছে সেভ দি চিলড্রেন। এরকম অনেক রিনাউন্ড এনজিও আছে যেখানে আমাদের নার্সরা আসলে কাজ করতে পারে। তো এখন আমাদের নার্সরা, যদি আমরা নবীন নার্সদের কথা চিন্তা করি, যে তারা আসলে যদি মনে করেন যে এনজিও সেক্টরে তারা তাদের ক্যারিয়ার ডেভেলপ করবে, তাহলে আমার দিক থেকে যে পরামর্শ থাকবে সেটা হচ্ছে অবশ্যই তাদেরকে যেটা করতে হবে, ওয়েবসাইট দেখতে হবে। এখন কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা কিন্তু অনেক ইনফরমেশনের অ্যাক্সেস আমাদের আছে। তো আমরা যদি এই যে বিভিন্ন রিনাউন্ড এনজিও গুলোর ওয়েবসাইট ঘাটাঘাটি করি, তাহলেই কিন্তু এই এনজিও গুলো সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা তৈরি হবে, এবং তারা আসলে কর্মীদের কাছ থেকে কি ধরনের আপনার এক্সপার্টাইজ বা কি ধরনের অভিজ্ঞতা আশা করে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। এবং এই এনজিও গুলো এখন কিন্তু অনেক স্মার্ট। প্রত্যেকটি এনজিওর দেখা যাবে যে প্রত্যেকটি এনজিওর নিজস্ব ওয়েবসাইট আছে, এবং সেই ওয়েবসাইট গুলোতে কিন্তু আপনি আমি চাইলে আমরা নিজেরা নিজেদের সিভি ক্রিয়েট করতে পারি। সেই সিভি যদি আমার একবার তৈরি করা থাকে, তাহলে আমি অনলাইনেই আমি কিন্তু সেই সিভিটা সাবমিট করতে পারি সেই প্রতিষ্ঠানে। এর ক্ষেত্রে আমি পূর্বের আলোচনায় যেটা আলোচনা করেছি, যে নেটওয়ার্কিং, এইটার প্রতি আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিব। কেননা এই নেটওয়ার্কিং খুব ভালোভাবে কাজ করে যে কোনো অপরচুনিটিস গ্র্যাব করার ক্ষেত্রে। আমি যদি আমার কোনো বন্ধু কোনো প্রতিষ্ঠানে কাজ করছে, আমার বন্ধুর সাথে যোগাযোগ রাখতে পারি, তো আমার বন্ধু যে প্রতিষ্ঠানে কাজ করছে সেই প্রতিষ্ঠানে যদি কখনো অপরচুনিটি তৈরি হয়, তাহলে কিন্তু সেই বন্ধুর মাধ্যমে আমি কিন্তু সেই অপরচুনিটির ইনফরমেশনটা জানতে পারি, এবং তাৎক্ষণিকভাবে আমি আমার সুন্দর সিভিটা যদি আমি সেখানে ড্রপ করি, তাহলে আমার কিন্তু সেখানে ক্যারিয়ারের অপরচুনিটি আমি সহজেই পেতে পারি। তো নেটওয়ার্কিং এর ক্ষেত্রে আমি অবশ্যই জোর দিব। আর আমি যদি বলি যে আসলে এনজিও গুলোতে কাজের ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা কর্মীরা পেয়ে থাকে, এখানে আমরা যদি চিন্তা করি যে আমরাও যারা সরকারি চাকরিতে আছি, তারাও চাকরির ক্ষেত্রে অনেকগুলো সুযোগ সুবিধা পেয়ে থাকি। তার মধ্যে যেমন বাসা ভাড়া, তারপরে আপনার যাতায়াত ভাড়া থাকে, গ্র্যাচুইটি থাকে, প্রভিডেন্ট ফান্ড থাকে। হ্যাঁ, এই সুযোগ সুবিধাগুলো কিন্তু এনজিওর মধ্যেও আছে। এবং এনজিওতে যেটা হয় যে যেহেতু ফিল্ড লেভেলে কাজ করতে হয়, অনেকেই মনে করতে পারে যে ফিল্ড লেভেলে কাজ করতে গিয়ে আমি যখন ফিল্ডে যাওয়া আসা করব, সেক্ষেত্রে সেই কস্টটা আবার কে বিয়ার করবে, এটা একটা প্রশ্ন হতেই পারে। তো সেক্ষেত্রে আমি বলবো যে এনজিও গুলো কিন্তু ফিল্ডে মুভমেন্টের ক্ষেত্রে টিএডিএ, ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স দিয়ে থাকে। সো এটা একটা সুবিধা যে আমাকে ফিল্ডে কাজ করতে গেলে সে টেনশনের কোনো বিষয় নেই। এবং এনজিওতে একজন মানুষ, তার কিন্তু বেশ অপরচুনিটি আছে। অপরচুনিটি বলতে কিরকম, শুরুতেই কিন্তু একজন নবীন যদি শুরু করে, সে 8,000 টাকা থেকে কমপক্ষে 30,000 টাকা এই রেঞ্জের যে কোনো স্যালারির মধ্যে কিন্তু সে কাজটা শুরু করতে পারে। এবং ধৈর্য সহকারে যদি সে লেগে থাকে, অভিজ্ঞতার সাথে সাথে 4 থেকে 5 বছরের মধ্যে সে যদি তার এক্সপার্টাইজ শো করতে পারে, আমাদের দেশে এমনও নার্স আছে, আমরা বলে থাকি যে 6 ডিজিট স্যালারি ড্র করে। মানে আমরা বলতে যাচ্ছি যে
1 লাখ 1 লাখ প্লাস স্যালারি ড্র করে এরকম নার্সও কিন্তু আমাদের বাংলাদেশে আছে এক্সাম্পল হিসেবে। সো এই সেক্টরটাতে অনেক সুযোগ আছে। এখন চ্যালেঞ্জের কথাটাও আমরা একটু কম আলোচনা হয়ে গেল, তো চ্যালেঞ্জের কথাটা অবশ্যই আলোচনা করতে হচ্ছে। সেটা হচ্ছে যে এনজিওতে যদি আমরা কাজ করার সিদ্ধান্ত নিই সেক্ষেত্রে কিন্তু কিছু চ্যালেঞ্জও আছে। চ্যালেঞ্জটা আমাদের উপস্থাপক মহোদয় অলরেডি একবার আলোচনাও করেছেন। যেহেতু ফিল্ড লেভেলে কাজ করতে হয়, সাধারণত অফিস থেকে ফিল্ড লেভেলে কাজ করতে গেলে কিন্তু আমার তখন মাথায় সেট করে রাখতে হবে যে আমাকে কিন্তু রুট লেভেল মানে একদম গ্রামে গিয়ে কাজ করতে হতে পারে। তো সেই জিনিসটা কিন্তু চিন্তা করতে হবে। এখন আমি ঢাকায় পড়ালেখা করে ঢাকায় বড় হয়েছি, এখন আমি গ্রামে গিয়ে কাজ করতে পারবো কিনা সেটা হয়তোবা আমার জন্য একটা চ্যালেঞ্জিং বিষয় হতে পারে, যে আমি ঢাকা শহরে যে সুন্দর পরিবেশে থেকেছি গ্রামে হয়তোবা সেটা পাবো না। আবার ট্রান্সপোর্টের ক্ষেত্রেও যদি চিন্তা করি, আমি ঢাকা শহরে অনেক সুন্দর সুন্দর গাড়িতে চড়ে পড়ালেখা করেছি, কিন্তু চাকরির ক্ষেত্রে হয়তোবা গিয়ে দেখতে হবে যে বাইসাইকেল বা মোটর সাইকেলে গিয়েও কিন্তু আমার ফিল্ড ওয়ার্কটা করতে হতে পারে। তো এই ধরনের মানে যে কোনো সিচুয়েশনের সাথে খাপ খাওয়ানোর মানসিকতা আমাদের রাখতে হবে এনজিওতে কাজ করতে গেলে। এটা হতে একটা চ্যালেঞ্জ যে সবাই খাপ খাওয়াতে পারবে কিনা, এটা একটা চ্যালেঞ্জ। এখানে আরেকটি বড় চ্যালেঞ্জ আমি উল্লেখ করতে চাই, সেটা হলো যে যেহেতু আমরা সবাই ক্যারিয়ারের পিছনে কিন্তু আমার একটা ইনকামের বিষয়টা সংযুক্ত থাকে। ইনকামের বিষয়টার দিকে যদি আমি তাকাই, এনজিও গুলোতে কিন্তু অনেক ক্ষেত্রে যেটা হয় যে পার্মানেন্ট জব বলে এখানে একটু কম সুযোগ থাকে এই জিনিসটা। তো এখানে কি হয় যে কন্ট্রাকচুয়াল সার্ভিস এগ্রিমেন্ট যেটাকে বলে, যে প্রতিষ্ঠানগুলো সাধারণত এমপ্লয়ীদের সাথে একটা কন্ট্রাক্ট বা চুক্তির মধ্যে আসে যে আমি 6 মাস 10 মাস বা 11 মাসের কন্ট্রাক্ট আপনার সাথে করলাম। তো এইটা একটা মাথার মধ্যে একটা টেনশনের মতো কাজ করে, যে যখনই 11 মাস বা 6 মাস আমার কন্ট্রাক্টটা শেষ হয়ে যাচ্ছে তখন আমার মাথার ভিতরে একটা টেনশন কাজ করে যে আমার কন্ট্রাক্টটা আবার বাড়বে কিনা। তবে এক্ষেত্রে আরেকটা জিনিস বলতে হয় যে যদি আমি এক্সপার্ট হই তাহলে আমার কন্ট্রাক্ট এক প্রতিষ্ঠানে শেষ হলেও আমার মানে ইন মিন টাইম আমার যে নেটওয়ার্ক বিল্ড আপ হয়েছে সেই নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু যে কোনো প্রতিষ্ঠানে আমার যে কোনো কন্ট্রাক্ট বা চাকরির সুযোগ হয়ে থাকে সাধারণত। থ্যাংক ইউ স্যার আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলোর জন্য। আমি সবাইকে ধন্যবাদ জানাবো আমাদের সাথে থাকবেন। আমাদের দু একটা প্রশ্ন আছে, আমি প্রশ্ন নিয়ে আসবো। তার আগে আমি একটু সামান্য অ্যাড করতে চাইবো। আমি ব্যক্তিগতভাবে আমারও কিছুদিন এনজিওতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, সেই জায়গা থেকে আমি একটু সবার সাথে যুক্ত করতে চাইবো যে আমরা যদি সুযোগের কথা বলি যে অপরচুনিটিস কি কি আছে বর্তমান পার্সপেক্টিভে, বর্তমান পরিপ্রেক্ষিতে যদি আমরা বলি সেক্ষেত্রে বলতে হবে যেহেতু একটা রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কক্সবাজার টেকনাফ এরিয়াতে রোহিঙ্গাদের আগমনের ফলে বেশ কিছু ইন্টারন্যাশনাল এনজিও সেই এলাকাতে কাজ করতে শুরু করেছে, যার কারণে আগের থেকে অনেক বেশি সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশি নার্সদের জন্য, যারা এনজিওতে ইন্টারন্যাশনাল এনজিওতে বিশেষ করে হাই স্যালারিতে কাজ করতে পারে। তো সুযোগের কথা বলতে গেলে যে সম্ভাবনা বা সুযোগটা সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তাদের জন্য সুযোগ বেড়ে গেছে, যে তারা আরো বেশি সংখ্যায় এই এনজিওগুলোতে কাজ করার জন্য সুযোগ পাচ্ছে। প্রথম একটি সুযোগের জন্য যদি আমরা বলি, দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে একটা অত্যন্ত উঁচু মানের স্যালারি দেওয়া হয়, যেটা আমাদের সাধারণ যে প্রাইভেট হসপিটালগুলো আছে তাদের তুলনায় তাদের এনজিও ইন্টারন্যাশনাল এনজিওগুলোর স্যালারি অনেক বেশি হয়। তো এই সুযোগগুলো রয়েছে, তারা যদি নিজেদেরকে তৈরি করার জন্য চেষ্টা করে সেই ক্ষেত্রে আমি বলবো যে এনজিওতে কাজ করার জন্য অবশ্যই নিজের একটা খুব ভালো মানসিকতা তৈরি করতে হবে। ইন্টারভিউ বোর্ডে সেই মানসিকতাটা দেখানোর প্রয়োজন পড়বে যে আমি এনজিওতে এবং এই পরিস্থিতিতে যেটা সাধারণ মানুষের জন্য কিছুটা বিরূপ পরিবেশ বলতে পারেন, সেই ধরনের পরিবেশে গিয়েও আমি মানুষের জন্য কাজ করার জন্য আগ্রহী, সেই ধরনের মানসিকতা দেখানোর প্রয়োজন পড়বে। ইংরেজিতে নিজেদের যে দক্ষতা সেটা ডেভেলপ করার প্রয়োজন পড়বে, মানুষের সাথে কমিউনিকেশনের একটা ক্যাপাসিটি ডেভেলপ করার প্রয়োজন পড়বে। তার পাশাপাশি যে চ্যালেঞ্জটা মাইনুল হাসান স্যার একটু আগে বলে গেলেন যে এখানে হাই স্যালারি হলে পরেও কন্ট্রাকচুয়াল বেসিসে যেহেতু জবটা থাকে সেহেতু একটা সময় মানুষ একটা আনসার্টিনিটি ফিল করতে শুরু করে যে আসলে আমার 1 বছরের কন্ট্রাক্ট আছে, 11 মাস হয়ে গেছে, কন্ট্রাক্টটা কি আবার রিনিউ হবে কিনা। তো এটা একটা বড় চ্যালেঞ্জ।
এবং এই চ্যালেঞ্জের কারণে অনেক ক্ষেত্রেই এনজিও সেক্টরে ক্যারিয়ার ডেভেলপ করতে অনেকেই আগ্রহ কম পায়। কিন্তু সেই ক্ষেত্রে আমি আরও একটা জিনিস বলবো, সেটা সুযোগের জায়গায় যদি আসি, আমাদের তাহমিনা খাতুন ম্যাডাম যে জিনিসটি বলে গেছেন যে একজন মানুষ যদি একটা হেলথ সেক্টরে, নার্স যেহেতু আমরা হেলথ সেক্টরের যে এনজিওগুলো, ডেভেলপমেন্ট সেক্টরের এনজিওদের কথা আলাদা, আমরা হেলথ সেক্টরের এনজিও নিয়ে কথা বলবো। আমি একজন নার্স হিসাবে জয়েন করার পরে আমি চাইলে পরে নার্স সুপারভাইজার, নার্স কনসালটেন্ট বা চাইলে পরে একটি এই ধরনের বিদেশি অর্গানাইজেশনে কাজের এক্সপিরিয়েন্স থেকে আমরা সেই প্রতিষ্ঠানের অন্য দেশে যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টে এক্সপার্ট এবং এক্সপ্যাট, একটা হচ্ছে দক্ষ এবং বিদেশি নার্স হিসাবে যাওয়ার একটা সুযোগ তৈরি করে নিতে পারি। এবং যেই অবস্থানে যদি আমরা কোনোদিন পৌঁছে যাওয়ার সুযোগ তৈরি করে নিতে পারি, সেই ক্ষেত্রে আপনি আপনার ক্যারিয়ার এনজিও সেক্টরে খুবই ভালোভাবে ডেভেলপ করে ফেলছেন বলে আমরা আশা করব। কিন্তু সেই সব ক্ষেত্রে সব জায়গাতেই খেয়াল রাখতে হবে যে আনসার্টিনিটিটা যদি আপনি ওভারকাম করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে নিজের দক্ষতা এবং যোগ্যতা প্রমাণ করে এনজিওর যে ধাপে ধাপে এমন একটা পর্যায়ে নিজেকে নিয়ে যেতে হবে যেখানে আপনাকে একটি এনজিও প্রজেক্ট শেষ হয়ে গেলেও দ্বিতীয় এনজিওতে আপনাকে কাজের জন্য তারা খুঁজে নিবে, বা তাদের এক দেশের প্রজেক্ট শেষ হয়ে গেলে আর এক দেশের প্রজেক্টের জন্য তারা আপনাকে খুঁজে নিবে। তো অপরচুনিটিস এবং চ্যালেঞ্জেস, এটা বিভিন্ন ধরনের অপরচুনিটি আরও রয়েছে। তার কিছু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। চ্যালেঞ্জেসও আছে, এটা আপনার এনজিও টু এনজিও ভ্যারি করবে। তবে আমি সবচেয়ে বড় যে জিনিসটা বলবো, আপনি যদি ইন্টারন্যাশনাল এনজিওতে নার্স হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকে, সেই ক্ষেত্রে একজন নার্স কি ধরনের সম্মান পায় সেই পরিবেশটা আপনার দেখার সুযোগ আসবে। আমি একজন দর্শকের কাছ থেকে প্রশ্ন আছে আমাদের আনিসুর রহমান ফরাজি স্যারের জন্য, আমি স্যারের কাছে একটু ফিরে আসবো। স্যার, একজন দর্শক প্রশ্ন রেখেছিলেন, উনি সম্ভবত জানতে জি, চেয়েছেন যে আপনি ওইটি লাইসেন্স প্রাপ্ত কিনা, বা যে ক্লাস কন্ডাক্ট করবে সেই ক্ষেত্রে হয়তো ওনার প্রশ্ন যে এই ক্লাস কাদের মাধ্যমে কন্ডাক্ট হবে। ওইটি আমরা কন্ডাক্ট করছি আমাদের ব্রিটিশ ট্রেনারদের মাধ্যমে। সেখানে ইংল্যান্ড থেকে আমাদের একটা এক্সেল হেলথ কেয়ার রিক্রুটিং এজেন্সি, তারা সরাসরি আমাদের সাথে চুক্তিবদ্ধ আছে। আমাদের ক্লাসগুলো সাধারণত নেওয়া হবে ব্রিটিশ ট্রেনারের মাধ্যমে, এবং আমরা কিছু সংখ্যক টিচার বাংলাদেশ থেকে নিয়েছি, ইংলিশে যারা এক্সপার্ট, তারা জাস্ট মধ্যস্থতাকারী, আমাদেরকে টিপস দিবে যে যে সমস্ত বিষয়গুলো আমাদের বুঝতে অসুবিধা হয় সেই জিনিসগুলো বুঝিয়ে দিবে অনলাইনে। এবং আমরা ধন্যবাদ স্যার। সবসময় হ্যান্ড আউট দিয়ে থাকি। আর জি, আরেকটি 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 ব্যাপার, আমি মনে হয় যারা বিদেশে যাওয়ার জন্য আগ্রহী তাদের জায়গা থেকে প্রশ্নটি আমার মাধ্যমে আমি রাখতে চেষ্টা করব। সেই প্রশ্নটি হচ্ছে, যদি একজন নার্স সে তার যে যোগ্যতাগুলো অর্জন করা প্রয়োজন সেগুলো সবকিছু অর্জন করে ফেলে, সেই ক্ষেত্রে তার যে বিদেশ গমনে যে স্পন্সরশিপের একটা ব্যাপার চলে আসে, এই স্পন্সরশিপের ব্যাপারটা তারা কিভাবে পেতে পারে, বা এই স্পন্সরশিপটা কিভাবে ম্যানেজ হতে পারে, এই ব্যাপারটা যদি আপনি তাদের জন্য একটু তুলে ধরেন। আসলে ভাইব্রেশনের জন্য আমি কথাগুলো স্পষ্ট বুঝতে পারছি না। আমাকে ইন শর্ট যদি প্রশ্ন করা হয় তাহলে জি জি স্যার, যে স্পন্সরশিপের একটা ব্যাপার, একজন মানুষ যখন তার সবগুলা ক্রাইটেরিয়া, বাইরে যাওয়ার জন্য যে ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করে ফেলবে, একটা সময় তার স্পন্সরশিপের প্রয়োজন হয়। নয়। হ্যালো। আমি সহজভাবে বলতে চাই যে যারা আমাদেরকে ফলো করছেন তাদের সম্মানার্থে আমি বলছি যে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের প্রশ্ন নিয়ে। যেহেতু লাইভ প্রোগ্রামে কিছুটা ভাইব্রেশন হচ্ছে, আমি সব কথাগুলো বুঝে বলতে পারছি না এবং আমি ভালোভাবে শুনতেও পারছি না, যার জন্য আমার উত্তর দিতে একটু কষ্ট হচ্ছে, বুঝতে কষ্ট হচ্ছে। তো আমি আশা করব যে আমার সম্মানিত ভিউয়ার্স, আপনারা আমার অ্যাড্রেস মোতাবেক আপনারা যোগাযোগ করেন এবং আমাকে ইমেল করতে পারেন। আমি আশা করি যদি আমার ইমেলটা ভিউয়ারদের উদ্দেশ্যে দেওয়া হয় তাহলে আমি কৃতজ্ঞ থাকবো, বা আমার কন্ট্যাক্ট নাম্বারটা যদি ভিউয়ারদের উদ্দেশ্যে।
তাহলে আমি সহজভাবে তাদেরকে ইন্ডিভিজুয়ালি বুঝাইতে পারবো। জি, আচ্ছা, ধন্যবাদ স্যার। আমার শেষ আমি প্রশ্নটা কি আগে বলতে পারি? স্যার, আমি আমার শেষ প্রশ্নটা কি একটু শুনতে পারি? স্পন্সরশিপ সম্পর্কে আমি জানতে চাচ্ছিলাম, যে বাইরে যাওয়ার যে মানে ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যাওয়ার পরে লাস্ট Consultancy. স্টেপ কনসালটেন্সি বা বাইরে যে একজন স্পন্সর It প্রয়োজন is not হয়। clear to me. It is not clear to me actually. আমি সহজভাবে কনসালটেন্সি বিষয়টা বুঝতে পারতেছি না। কনসালটেন্সি না স্যার, দ্বিতীয় জিনিস স্পন্সরশিপের জন্য। হলো, আচ্ছা, ধন্যবাদ স্যার। সরি, স্পন্সরশিপ। জি, নো, দিস ইজ ওন ইনিশিয়েটিভ। এখানে স্পন্সরের কাজ করছে না, এখানে এন্ড এমপ্লয়ি দুইজনের মাঝে যোগসাজশ থাকবে। চুক্তি পাস করবে গ্রেড পয়েন্ট সি ওইটিস গ্রেড পয়েন্ট সি প্লাস অথবা বি। জি স্যার। এই পর্যায়ে আসার পরে আমরা যখন যোগ্য মনে করব, তখন তাদের জন্য আমরা অফার লেটার তৈরি করব, এবং সেই অফার লেটার পেয়ে তারা মুভ করবে ফর ভিসা অ্যান্ড এয়ার ফ্লাইট। থ্যাংক ইউ স্যার। আমরা একদম বুঝতে অনুষ্ঠানের পারছি? শেষ পর্যায়ে। জি স্যার, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই মুহূর্তে আমাদের আজকের এই অনুষ্ঠানের সাথে যারা সংযুক্ত ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে শোকের মাস আগস্ট মাস, এই শোককে আমরা শক্তিতে রূপান্তরিত করে আমাদের নিজেদের ডেভেলপমেন্টের জন্য এগিয়ে যাব, আমরা আমাদের প্রফেশনের ডেভেলপমেন্টের জন্য এগিয়ে যাব, এবং সর্বোপরি আমাদের সমগ্র দেশের যে উন্নতি, সেই উন্নতিকল্পে নিজেদের যতটুকু অবদান রাখার মতো সুযোগ আছে সেই অবদান রেখে যাব। পাশাপাশি আমরা যদি দেশের বাইরে নার্স হিসাবে কর্মরত থাকি, সেই ক্ষেত্রে তার মাধ্যমে আমাদের দেশের জন্য একটি সোর্স অফ রেভিনিউ হবে। তারা আমাদের দেশের জন্য দেশের উন্নয়নে একটা বড় অবদান রাখতে পারবে তাদের পাঠানো রেভিনিউর মাধ্যমে। সেই জন্য আমরা আশাবাদী হব যে যারা ইতিমধ্যে নার্সিং পাস করে বিভিন্ন জায়গায় চাকরির জন্য চেষ্টা করছেন বা নিজের ক্যারিয়ার কোন দিকে ডেভেলপ করতে চাচ্ছেন সেই ইনডিসিশনে ভুগছেন, তারা চাইলে পরে কিছুদিনের জন্য বিদেশ থেকে কাজ করে অভিজ্ঞতা অর্জন করে আসতে পারেন এবং দেশের জন্য রেভিনিউ খাতে একটি বড় অবদান রাখতে পারেন। পরবর্তীতে তাদের সেই এক্সপিরিয়েন্স সহ তারা দেশের মাটিতে আরো বড় বড় এবং আরো ভালো কিছু নার্সিং এর জন্য ভালো কিছু করার সুযোগ তৈরি করবেন, এই আশাবাদ ব্যক্ত করি। এ পর্যন্তই আমরা শেষ করব। আমরা সকলকে ধন্যবাদ জানাবো যারা আজকে আমাদের সাথে গেস্ট হিসাবে ছিলেন, এবং শেষ করার আগে দর্শকদের উদ্দেশ্যে আপনারা যদি কিছু বলতে চান স্যার। জি, আমি শুধু দর্শকবৃন্দের উদ্দেশ্যে একটু বলছি যে আজকে যে থ্যাংক ইউ বাংলাদেশ, থ্যাংক ইউ নার্সেস এর মাধ্যমে আমাদের এই সুযোগ করে দেওয়ার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই, এবং সকলের সুস্বাস্থ্য কামনা করি, এবং আমাদের নার্সিং প্রফেশনে যে অপরচুনিটিস গুলো আছে আমাদের এখানে, এতদিনে যে নার্সিং বিষয়ে মানুষের ধারণা ছিল, আজকে সেই ধারণাটার অনেকটা চেঞ্জ আসবে মনে হয়, সে আশা করছি। যেমন সৈয়দ নাহার, তাহমিনা খাতুন এবং মাইনুল হাসান বিভিন্ন দিকগুলি আপনারা উল্লেখ করেছেন, এবং আমার মাধ্যমে আপনারা যতটুকু শুনেছেন, তা আশা করি আমরা শুধু ক্লিনিক্যালি না, নার্সিং এর কাজ করার জন্য অনেকগুলো ক্ষেত্র রয়েছে।
দেশেও আছে। সুতরাং আমাদের চয়েস হবে যে আমরা কোনটা গ্রহণ করব। আমার Thank you. দেশের জন্য কাজ করব, দেশের বাইরের জন্য কাজ করব। দেশের বাইরে কাজ করলেও সেটার যে রিমিটেন্স আসবে সেটা দেশের উন্নয়নের কাজে লাগবে, এবং আমার you, sir. অর্জিত অভিজ্ঞতাটা আমি আবার দেশে কাজে লাগাতে। ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ সকলকে ধন্যবাদ মন্তব্যের জানাই। জন্য। এরপরে আমি বলবো সৈয়দা নাসিমা নাহার ম্যাডাম, আপনি যদি জাস্ট শেষ করার আগে দর্শকদের উদ্দেশ্যে এক কথা, অল্প কথায় কিছু বলতে চান। আমি একটু কথাই বলতে চাই, দর্শকদেরকে ধন্যবাদ জানাইতে চাই, এবং এই থ্যাংক ইউ নার্স যারা আপনারা আয়োজক কমিটিতে আছেন সবাইকে ধন্যবাদ, যারা একসাথে গেস্ট আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ম্যাডাম। তামিনা খাতুন ম্যাডাম, আপনি দর্শকদের উদ্দেশ্যে শেষ করার আগে আপনার মন্তব্য। ধন্যবাদ সাইফুর রহমান সাহেবকে। সর্বপ্রথমে ধন্যবাদ জানাই থ্যাংক ইউ নার্স বিডিকে, কারণ একটা নেটওয়ার্কের মাধ্যমে আজকে অনেকগুলো সাবজেক্ট যারা দেখছে, যাদের আমাদের দর্শক, তাদের কাছে এই উপস্থাপন করা, এত সুন্দর ইনফরমেশন গুলো তাদের দুয়ারে পৌঁছায় দেওয়ার জন্য, যেন তাদের ভিতরে যে একটা কনফিউশন সেই জিনিসটাকেও আপগ্রেড করার জন্য, এত সুন্দর একটা অনুষ্ঠান পরিচালনার জন্য আমি সর্বোপরি বলবো থ্যাংক ইউ নার্সকে, এবং আজকে যারা গেস্ট হিসাবে আছে এবং আমাদের হোস্টিং সাহেব স্যারকে সবাইকে ধন্যবাদ জানিয়ে সুন্দর একটা অনুষ্ঠান পরিচালনার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী গেস্ট মাইনুল হাসান স্যারের কাছে। আপনি আপনার কথার মাধ্যমে আমরা অনুষ্ঠানে একদম শেষ মন্তব্য নিচ্ছি, এরপরেই আমরা অনুষ্ঠান শেষ করব। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। হ্যাঁ, ধন্যবাদ আবারও। থ্যাংক ইউ নার্স প্রোগ্রামের পিছনে যারা সময়, শ্রম এবং মেধা দিয়ে এই প্রোগ্রামকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং যেটি বলতে চাই সেটি হচ্ছে নার্সিং ইটস এ ড্রিম প্রফেশন, ইটস এ গ্রেট প্রফেশন। আমি এতটুকুই বলতে চাই যে নার্সিংয়ের যে সুযোগ এটা অসীম। তার কারণ শুধুমাত্র যদি আমাদের দেশের ভিতরের কথাই চিন্তা করি, তাহলে আমাদের দেশের জনসংখ্যার ভিত্তিতেও যদি চিন্তা করি, তাহলে আমাদের দেশে প্রায় 2,50,000 নার্সের প্রয়োজন আছে। সো এই চাহিদা পূরণ করতে গেলে আমাদের আরো অনেক বছর লেগে যাবে। সো যারা নিজেদেরকে নার্সিংয়ে নিয়ে এসেছেন, আমি মনে করব আপনারা সবাই লাকি, আপনারা আসলেই ভাগ্যবান যে এমন একটি প্রফেশনে এসেছেন। করোনাকালীন বিশ্ব মহামারীর, এই করোনা মহামারীর সময়ে যেখানে অর্থনীতি টালমাটাল অবস্থা, সেখানে বিভিন্ন সেক্টরে কিন্তু মানুষ তাদের কর্ম হারিয়ে ফেলছে, কিন্তু সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, এর বিপরীতে নার্সের প্রয়োজনীয়তা, আমি শুধু নার্স বলবো না, স্বাস্থ্য সেক্টরে যারা আছে বিশেষ করে চিকিৎসক এবং নার্সের প্রয়োজনীয়তা কিন্তু এটা শুধু বাড়ছেই, এটা কিন্তু কমছে না। সো এইটি এমন একটি পেশা যেই পেশার অপরচুনিটিস গুলো অপরিসীম, তবে আমি নিজেকে যেভাবেই তৈরি করব আমার কাছে অপরচুনিটিস গুলো সেভাবে এসেই ধরা দিবে। এ বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। থ্যাংক ইউ। পরিশেষে আমি এভাবেই বলতে চাইবো, আমরা নার্স, আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য সর্বত্র সব সময় সর্ব অবস্থায় মানুষের সেবায় নিয়োজিত আছি, নিয়োজিত থাকব। এবং সেই ক্ষেত্রে যে ব্যাপারটি সবার আলোচনার মাধ্যমে চলে আসলো, যে আমাদের অবশ্যই সরকারি যে ক্ষেত্র, যে জায়গাটি আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ, আমরা আমাদের যে অবদান সরকারি চাকরি, সরকারি প্রতিষ্ঠানে কাজের মাধ্যমে জনগণের সেবার জন্য অবশ্যই নিয়োজিত থাকব। এবং তার পাশাপাশি যারা এখনো পর্যন্ত সরকারি চাকরিতে যোগদান করেননি বা যাদেরকে সরকারি চাকরিতে এখন আর যোগ দেওয়ার মতো সুযোগ নেই, তাদের জন্য তারা যেন হতাশ হয়ে না পড়েন, তারা যেন ডিফারেন্ট যে ওয়েজগুলো আছে, আলাদা যে ব্যবস্থাগুলো আছে সেই দিকে আগ্রহী হন। সেই জন্য তাদেরকে আমরা একটি দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করেছিলাম আজকে গেস্টদের মাধ্যমে। আশা করি আপনারা নিজেদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য কিছু ডিফারেন্ট ওয়ে চিন্তা করতে শুরু করবেন এবং
দিন শেষে আমরা যে কোনোভাবেই হোক মানুষের সেবায়, মানুষের স্বাস্থ্যের সেবায় সর্বদা নিয়োজিত থাকব, এই বলে আজকের অনুষ্ঠান আমরা শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আবারও পরবর্তী কোনো এক পর্বে অবশ্যই আমাদের দেখা হবে। আসসালামু আলাইকুম।